2006 সাল, তখন মোটামুটি শীত। আমি তখন নানা বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। আমাদের নানা বাড়িতে তখন বিদ্যুৎ পৌঁছয়নি। আমি ও আমার মামাতো ভাই মাহতাব, আমার মামা সালামের কাছে সন্ধ্যায় পড়ালেখা করতাম। বলে রাখা ভালো, আমি ও মাহতাব ভাই একই ক্লাসে পড়তাম। যাই হোক, রাত 9টা পর্যন্ত লেখাপড়া করে আমরা রাতের খাবার খাওয়ার উদ্দেশ্যে উঠোনে বসে আছি। আমার নানার বাড়ি তখন পুরোটাই মাটির তৈরি ছিল এবং আমার মামারা 7 ভাই হওয়ায় সবাই একই সাথে ছিল, তাই ঘর প্রায় 10-12টার মতো হবে। এজন্য উঠোন অনেক বড় ছিল। বিদ্যুৎ না থাকায়, আকাশে চাঁদ না থাকায় উঠোনের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঠিক মতো দেখা যেত না। আমরা লক্ষ্য করি উঠোনের মাঝখানে রাতের কালো অন্ধকারে আরো একটি গাঢ় কালো মানুষের আকৃতির মতো অবয়ব অন্ধকারে হাঁটাহাঁটি করতে। চোখ, নাক, মুখ বোঝা যাচ্ছে না। আমাদেরকে ওই আকৃতির দেখে ফেলে। আর আমি মাহতাব ভাইকে বলি, তুই কিছু দেখেছিস? ও বলে হ্যাঁ। এটা বলার সাথে সাথে হঠাৎ আকৃতিটি আমাদের দিকে এগিয়ে আসছিল। আমরা কিছু না বুঝে আবার মামার ঘরের দিকে যাই। দৌড়ে গিয়ে ভয় ভয় বলি, কি যেন হাঁটছে উঠোনে। এরপর মামা এবং আমার কাজিন সোহেল তারা ছুটে আসে এবং উঠোনে মোমবাতি ও হারিকেন জ্বালায়। কিন্তু অদ্ভুত বিষয় হলো, ওখানে কেউ ছিল না। তারা বলে কিছু নেই। আমি ও মাহতাব অনেক ভয় পেয়েছিলাম। পরে মামা আমাদেরকে খাবার নিয়ে ঘরে নিয়ে যায়। আমরা সবাই মিলে খাবার খাই। তারপর আর কিছু হয়নি। আমার কাছে এমন অনেক অদ্ভুত ঘটনা আছে, সময় পেলে লিখে পাঠাবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং শ্রোতা বন্ধুরা, আশা করি আপনি ভালো আছেন, কেননা আপনি সব সময় ভালোর দলেই। আমি মিজান মাহবুব বলছি বগুড়া জেলার কোনো এক গ্রাম থেকে। বর্তমানে আমি বগুড়ায় কোনো এক কলেজে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছি। অনেকদিন ধরেই ভাবছি আমার বন্ধুর ঘটনা ভূত.com-এ শেয়ার করব। এটি আমার পাঠানো দ্বিতীয় ঘটনা। প্রথম ঘটনাটি কোনো এক কারণে সিলেক্টেড হয়নি, তাই আবার চমৎকার একটা সত্য ঘটনা পাঠালাম। ভালো লাগলে সবাইকে পড়ে শোনাবেন। ঘটনাটিতে আমি সবার সঠিক নামটাই প্রকাশ করছি, আর গুছিয়ে লিখতে না পারার জন্য মাফ করে দেবেন। চলুন ঘটনা শুরু করা যাক। ঘটনাটি 2016 সালের এবং যাকে নিয়ে ঘটনা তার নাম আরিফ। দুজনেই 6ষ্ঠ শ্রেণীতে পড়ি। তো বর্ষাকাল, গ্রামের সময় সকল পুকুর এবং বিলে পানি থই থই করছে। তাই প্রতিদিন আরিফ, রাকিব, বাইজিৎ, রাজবুল, সাহা, আলম, লিমন এবং আরো সবাই প্রতিদিন একটা বড় পুকুরে গোসল করতাম। এটি ছিল প্রতিদিনের ঘটনা। প্রতিদিন আমরা সেই পুকুরে গোসল করতে যেতাম। তো পুকুরটার বর্ণনা দেওয়া জরুরি। পুকুরটি এবং পুকুরটির আশেপাশের জায়গায় আগে থেকে অনেক ঘটনা রয়েছে, সেগুলো পরে কোনদিন বলবো। পুকুরটি ছিল আমাদের বাড়ি থেকে পায়ে হেঁটে যেতে প্রায় 6-7 মিনিটের পথ। কিন্তু আরিফের বাড়ি এই পুকুরের একদম কাছে, তাই আরিফের বাড়ি থেকে স্পষ্ট পুকুরটি দেখা যায়। খেতে খনন করে এই পুকুরটা তৈরি করেছে জমির মালিক, এবং আরিফদের বাড়িও ক্ষেতের পাশে। আরিফদের বাড়ি সহ আরো 2-3টা বাড়ি, এবং খুব একটা বেশি বাড়ি নেই আরিফদের বাড়ির আশেপাশে। অর্থাৎ আরিফদের বাড়ির পাশ দিয়েই ওই পুকুরে যেতে হয়। বলে রাখা ভালো, আরিফের বাবা সিএনজি চালাতো, আর আরিফের ছোট একটা বোনও ছিল। তো যেদিন ঘটনা, যেদিনকার, সেদিনও আমরা পুকুরে গোসল করতে যাব এবং যাওয়ার পথে আরিফকে ডেকে নিয়ে যাব। প্রতিদিনের মতো আমরা আরিফের বাসার সামনে গেলাম এবং তাকে ডাকলাম, কিন্তু সে বলল আজকে সে গোসল করতে যাবে না। আমরা বললাম কি হয়েছে? আরিফ বলল কিছু না, ও আজ আমাদের সাথে গোসল করবে না। তো আরিফের বাবা সিএনজি নিয়ে চলে গেছে এবং আরিফের বোনও তার বাবার সাথে গিয়েছে কোনো এক দরকারে। বাড়িতে শুধু আরিফ আর আরিফের মা। আমরা সবাই আরিফের মায়ের কথা শুনে বুঝতে পারলাম যে আরিফ এবং তার মায়ের মধ্যে ছোটখাটো কোনো একটা ঝামেলা হয়েছে। তো আমরা ভাবলাম যে ছোটখাটো ঝামেলা হতেই পারে, তাই আরিফকে রেখে আমরা গেলাম পুকুরে গোসল করতে। গোসল শেষে প্রায় 1 ঘন্টা পরে আমরা আমাদের বাড়িতে আসার জন্য রওনা দিয়েছি। আবারও আরিফের বাড়ির সামনে দিয়ে আসতে হয়। আমরা যখন বাড়ির সামনে দিয়ে আসছি তখন দেখি আরিফদের বাড়িতে একটু জোরে কথাবার্তা হচ্ছে। তাই আমরা সবাই বিষয়টি দেখার জন্য তাদের বাড়ির ভিতরে প্রবেশ করলাম এবং জানতে পারলাম আরিফ নিজের ঘরে গিয়ে ভেতর থেকে দরজা আটকে রেখেছে। ওর মা সহ আশেপাশের বাড়ির 2-1 জন এসেছে। দরজা খুলছে না, সারা শব্দ নেই। তাই সিদ্ধান্ত হলো যে ওকে টিন কেটে ঘরের ভেতরে প্রবেশ করে বের করতে হবে। এখানে আরেকটা কথা বলে রাখি, গ্রামে দেখবেন অনেক বাড়ি আছে ইটের বাড়ি এবং ওপরে মাটির ছাদ, এবং মাটির ছাদ থেকে 2-3 হাত উপরে টিন।
আরিফের 4টা রুম ছিল, তার মধ্যে 2টাতে মাটির ছাদ ছিল এবং 2টাতে মাটির ছাদ ছিল না, শুধু উপরে টিন ছিল। তাই টিন কেটে মাটির ছাদ দিয়ে সহজে আরিফের ঘরে যাওয়া যাবে, এই ধারণাটা হলো। দুজনেই টিন কাটলো এবং একজনকে ভেতরে গিয়ে আরিফের ঘরের দরজা খুলে দিতে বললো। সাহস করে আমি বললাম আমি যাব। সবাই রাজি হলো। আমি ভেবেছিলাম যে আরিফ তার মায়ের উপর অভিমান করে রুমে দরজা আটকে দিয়ে রেখেছে এবং শুয়ে আছে হয়তো। আমি এটা ভেবে ভেতরে গেলাম। আমি যে মাটির ছাদ থেকে বাঁশের সাহায্যে তার ঘরে নামবো তাই ভাবছি, আর আস্তে আস্তে মাটির ছাদ পার হচ্ছি। যেখানে ছাদের শেষ সেখান থেকে আরিফের ঘর শুরু। তো আমি আস্তে আস্তে তার ঘরের কাছে গিয়ে নিচে তাকাতেই দেখি আমি কোন পাশ দিয়ে নামবো। যেই না আমি আরিফের ঘরে নিচে নামানোর জন্য তাকিয়েছি, আমি কি দেখছি একটু ভাবুন তো কি দেখছি। অন্ধকার ঘর, বাইরে থেকে শুধু একটু আলো আসছিল। এমন সময় নিচে তাকিয়ে দেখি বাঁশের সাথে নিস্তেজ অবস্থায় গলায় দড়ি দিয়ে ঝুলে আছে আরিফ। অন্ধকার ঘর, তাও যেন ভয়ঙ্কর বড় বড় দুটো চোখ আমার দিকে চেয়ে আছে। আমি দেখার সাথে সাথে বিকট চিৎকার দিয়ে দৌড়ে রাস্তায় চলে এসেছি। রাস্তা দিয়ে দৌড় দিয়ে বের হয়ে এসেছি। আমার চিৎকার শুনে সবাই ভয়ে নিশ্চুপ হয়ে গেছে। আমি বের হয়ে আরিফের কথা বলি সবাইকে। তার মায়ের কথা শুনেই মাটিতে পড়ে যান। আমি তাড়াতাড়ি করে একজন বড় পুরুষ মানুষ নিয়ে আসি। আরিফের ঘরের দরজা খুলে দেয় সে এবং আরিফকে তাড়াতাড়ি নামিয়ে মৃত ঘোষণা করে। আরিফের মায়ের তো হুঁশ নেই। আরিফের বাবা ওই খবর পেয়ে তাড়াতাড়ি বাড়িতে আসে এবং আরিফের লাশ দেখে পাগল হয়ে যায় এবং তার ছোট বোনের করুণ কান্না শুরু হয়। পুলিশ আসে লাশকে নিয়ে যেতে, কিন্তু আরিফের বাবা তা কিছুতেই নিয়ে যেতে দেবেন না। কিন্তু পুলিশ তো নিয়ে যাবেই। পুলিশের নিয়ে যাওয়ার জন্য একটা যানবাহন লাগবে, তাই একজন ভ্যান চালক আসে পুলিশের কথা মতন ভ্যান নিয়ে। লাশ নিয়ে যাওয়া হয় থানায়। পরের দিন পোস্টমর্টম শেষে তার বাবা সিএনজিতে করে আরিফের কাটা ছেঁড়া লাশ নিয়ে আসে। সিএনজিতে সিটে বসে মানুষ যেখানে পা রাখে সেখানে চাটাইয়ে মুড়িয়ে নিয়ে আসা হয় লাশ। গোসল করানো হয়, তারপর জানাজা। বর্ষাকাল, চারিদিক কালো হয়ে আসছে। জানাজা হওয়ার কিছুক্ষণ পর 12-13 বছরের একটা ছেলে মাটিতে সেন্স হারিয়ে পড়ে যায়। একে তো আরিফের মৃত্যুর ভয়, তারপর ভয়ে আতঙ্কে আমি সহপাঠীরা সব নিশ্চুপ। সেই 12-13 বছরের ছেলেকে এখন 12-13 বছরের ছেলে বোঝায়। ছেলেটি মূলত আরিফের মামাতো ভাই, তাই আমি তাকে কেউ চিনি না, নামও জানি না। এখানে 12-13 বছরের ছেলে দিয়ে উল্লেখ করলাম। সেই ছেলেকে সেই ছেলের বাবা তাড়াতাড়ি করে মাথায় পানি দিতে নিয়ে গেলেন। আর এদিকে জানাজা সম্পূর্ণ হলো। এরপর মাটি দিয়ে যে যার বাড়িতে চলে গেছে। আমাদের সবার মাঝে একটা খারাপ লাগা, আতঙ্ক রয়েছে। 3-4 দিন কোনো সমস্যা হয় না। এরপরে জানা গেল আরিফদের বাড়ির পাশে 2-3টা বাড়ি ছিল। তারা নাকি রাতের বেলায় কাউকে একজনকে কাঁদতে দেখে এবং 2-3 বাড়ির আশেপাশে কেউ যেন দৌড়াদৌড়ি করে। আর এদিকে যে ভ্যানে করে আরিফকে নিয়ে যাওয়া হয়েছিল মর্গে, সেই ভ্যান চালকের সাথে ঘটে থাকে অদ্ভুত সব ঘটনা। সেই ভ্যান চালক নাকি রাতে যখনই বিছানায় শুতে যায় তখন নাকি দেখতো পাশে আরিফ শুয়ে আছে। পরে যখন সেই লোক চেঁচামেচি করত, লোকজন এলে আবার সব ঠিক হয়ে যেত। তো আরিফদের বাড়ির পাশেও রাতে এরকম করুণ কান্না ও দৌড়াদৌড়ির আওয়াজ শোনা যেত এবং ভ্যান চালকও রাতে একা শুতে গেলে আরিফকে দেখতে পেত। ঘটনাগুলো সবার মাঝে ছড়িয়ে পড়ে। তখন হুজুরদের পরামর্শে আরিফের বাবা একটি দোয়া আয়োজন করে এবং দেখা গেল সত্যি সবকিছু ঠিক হয়ে যায়। ওই ভ্যান চালকও আর কিছু দেখে না এবং কান্না দৌড়াদৌড়ির আওয়াজও আর শোনা যায় না। তো ওইভাবে দিন চলতে থাকে। দিন যেতে থাকে, সবকিছু ঠিকঠাক। আস্তে আস্তে সবাই আরিফের কথা ভুলে যাচ্ছিলাম। এরপর আসে গ্রীষ্মকাল। গাছে গাছে ফল। একটা কথা বলতে ভুলে গেছে, আরিফদের বাড়ি থেকে একটু দূরেই রাস্তার পাশে কবর দেওয়া হয়েছিল আরিফকে। আরিফের মৃত্যু সবাই ভুলে গিয়েছিল। এরপরে ঘটে আরেকটি ঘটনা। আরিফের কবর রাস্তার পাশে এবং কবরের পাশে একটা আম গাছ, প্রচুর আম ধরে সেই গাছে। আমাদের গ্রামের একজন অটো চালক অটো চালাতে একটু গভীর রাত হয়ে গিয়েছিল। তো তিনি ভাবলেন আরিফের কবরের পাশে রাস্তা দিয়ে বাড়ি গেলে অনেক তাড়াতাড়ি পৌঁছাতে পারবেন। তিনি আরিফের কবরের পাশে যাওয়ার সিদ্ধান্ত নেন। আরিফের কবরের পাশে এসে তিনি তার গাড়ির হেডলাইটের আলোতে দেখতে পেলেন আরিফের কবরের পাশে আম গাছ থেকে প্রচুর আম মাটিতে পড়ে আছে, অর্থাৎ আরিফের কবরের আশেপাশে আম পড়ে আছে। তিনি ভাবলেন কি আর হবে, আমগুলো কুড়িয়ে নিয়ে যাই। গাড়ি থামিয়ে যেই না নিচে গেলেন তখনই তিনি দেখলেন ওই গাছটি প্রচুর জোরে কেউ ঝাঁকাচ্ছে। আশেপাশে সব গাছ শান্ত, শুধু কবরের পাশের গাছটায় জোরে জোরে ঝাঁকি হচ্ছে। এটা দেখে সাথে সাথে তিনি তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে বাড়িতে চলে যান
এবং বাড়িতে সবকিছু বলেন। এরপর তিনি আর কিছুদিন অসুস্থ থাকেন, তারপরে সুস্থ হন। এরপরে আজ পর্যন্ত আর কিছু ঘটেনি। রাসেল ভাই, এই ছিল সত্যি ঘটনা। গুছিয়ে লিখতে না পারার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। ঘটনাটি সিলেক্টেড হয় জানাবেন। আরিফের মৃত্যুর আগের ছবি এবং ঘটনার জায়গাগুলো যদি ফেসবুক পেজে আপলোড দিব, যদি চান, সমস্যা নেই, লেখায় ভুল হলে। কিছু পেতে গেলে কিছু দিতে হয়, জানিস না? নাকি জেনেও না জানার ভান করছিস? বাঁচতে হলে আমি যা চাই তা আমাকে দে, নইলে তোর জীবনটাই আমি দিয়ে যাব। সময় কিন্তু খুব কম। প্রচন্ড পাঁচ খাই গলায় ভারী আওয়াজে এই বলেই সে আমার দিকে তার বিষাক্ত হাত বাড়িয়ে দেয়। হাত বাড়িয়ে আমার চোখের দিকে তাকায়। তার চাউনি ছিল আমার হৃদযন্ত্রের জন্য খুবই অস্বস্তিকর আর সহ্যে যেন একেবারে অন্তরালে। আমি বুঝতে পারছিলাম আমার হৃদস্পন্দন ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছে। বুকে প্রচন্ড ব্যথা নিয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করছিলাম, আর সে ক্রমাগত শেষেই চলেছে। আমাকে এভাবে তীব্র যন্ত্রণায় কাতরাতে দেখে সে হয়তো তা অনেক উপভোগ করেছিল। আমার কলিজার পানি যেন শুকিয়ে শেষ হয়ে যাচ্ছে, আর ক্রমে ক্রমেই যেন বুকের ভেতর ধুকধুক শব্দটা কমে কমে যাচ্ছে। আমি বুঝতে পারছিলাম আমি হয়তো আর বেশিক্ষণ এই দুনিয়ার আলো দেখতে পাবো না, আর বাতাস গ্রহণ করার মতো অবস্থায় থাকবো না। নিজেকে বাঁচানোর জন্য আমি জোরে চিৎকার দিয়ে কাতরাতে কাতরাতে প্রায় শ্বাসরোধ হওয়া ভাঙা গলার চাপা স্বরে বলি, আপনি আমাকে যা বলবেন আমি তাই করব। দয়া করে আমাকে বাঁচতে দিন, আমাকে প্রাণে মারবেন না। আমাকে কি করতে হবে বলুন, আমি সব করতে রাজি। আমার উত্তরে মনে হচ্ছিল সে সন্তুষ্ট হয়েছে, তাই আমার জীবন কেড়ে না নিয়ে আমাকে ছেড়ে দেয়। যাবার আগে বলে যায় সে আবার আসবে, আবার সেই বিভীষিকাময় সময় নিয়ে আমার জীবনের কালো অধ্যায় হয়ে সে হাজির হবে। আমি নিজেকে প্রস্তুত করতে চাচ্ছিলাম, কিন্তু লাভ কি? মৃত্যু যখন সামনে এসে বিজয়ের হাসি হাসে, তখন বেঁচে থাকার তুমুল ইচ্ছা সত্ত্বেও তার কাছে হার মানতে হয়। কি ঠিক বললাম তো? এসব আমার সাথে শুরু হয় যখন আমি কেবল ভার্সিটিতে ভর্তি হয়েছি। সালটা 2011। এই সালটা আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত কোনোভাবেই ভুলতে পারবো না, কেননা আমাদের এই ছোট্ট কয়েকদিনের জীবনে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যায় যা আমাদের মনের কোণে দাগ কেটে যায়। এবারে আমার পরিচয় দিয়ে দিই। আমি কবির, ছদ্মনাম। আমি পেশায় একজন আর্কিটেক্ট। বর্তমানে আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে ভালো একটি অবস্থানে চাকরিরত অবস্থায় আছি। আমার জীবনের এই কালো অধ্যায়ের শুরু যেভাবে হয়েছে আমি সেভাবেই বলছি। আমার পরিবারে আমার বাবা মা, আমার এক বড় বোন আছে। আমার বোনের নাম তরি। আমি পরিবারের সবার ছোট হওয়ায় সবার আদর ভালোবাসাও পেতাম অনেক বেশি। আমার বোন আমাকে অনেক বেশি ভালোবাসত। আমার বোন আমার থেকে 4 বছরের বড়। তিনি একজন ডাক্তার। আমার ঘটনার সাথে আমার বোন সরাসরি ভাবে যুক্ত। আমি পরিবারের সব থেকে ছোট সদস্য হওয়ায় ভালোবাসার পাশাপাশি আমার বোনের কাছ থেকে প্রায় সবসময় কিছু না কিছু উপহারও পেতাম। আমার জন্মদিন হলে তো কথাই নেই। আমার জন্মদিনে আমাকে কিছু দেবার জন্য পুরোটা বছর আমার বোন নিজের হাত খরচ থেকে যে কটা টাকা জমাতো তা খরচ করে আমার জন্য অনেক সুন্দর সুন্দর উপহার কিনত। আমি অবাক হয়ে যেতাম, কেননা সে নিজেও তখন মেডিকেল কলেজে পড়াশোনা করছে। তবুও এতভাবে কষ্ট করে টাকা জমিয়ে অনেক দামি দামি সব উপহার নিয়ে আসতো। আমি অনেক খুশি হতাম এতে। আমার 21তম জন্মদিনের আগে আমাকে আমার বোন কাছে এসে জিজ্ঞাসা করে, তো তোর তো আর 4 দিন পরে জন্মদিন, কি চাস আমার কাছে? দেখে তুই 21 বছরে পা দিচ্ছিস, বিশ্বাস হয় না। কত ছোট ছিলি তুই। আচ্ছা বলতো কি চাই তোর? তোমার ছোটবেলা থেকেই বাইকের প্রতি নেশা। বাবাকে আমি তোর বাইকের শখের কথা বলেছি জানিস। বাবা তোকে বাইক কিনে দিতে রাজি না থাকলেও আমি রাজি করেছি। তোর 21তম জন্মদিনে এটাই আমাদের তরফ থেকে তোর উপহার।
আমার বোনের কথা শুনে আমি আনন্দে আত্মহারা হয়ে যাই, কেননা আমার একটা বাইকের শখ ছিল অনেক দিনের। বাবাকে হাজারবার বলেও মানাতে পারিনি, কিন্তু আমার বোন কি করে আমার বাবাকে মানিয়ে নিল কে জানে। দেখতে দেখতে এসে পড়ল 14 জুলাই 2011। সেদিন ছিল আমার জন্মদিন। আপু আমার জন্মদিনের 2 দিন আগে তার হলে গিয়েছিল। আসার পথে আমার জন্য কেক নিয়ে আসে। বাবা অফিস থেকে বাড়ি ফিরলে আমরা সবাই মিলে একসাথে কেক কাটি। কিন্তু এবারে একটা ব্যাপার আমার কাছে কিছুটা অবাক লাগে। এর আগে প্রতিবার আমার জন্মদিনে আমার বোন আমার গায়ে কেক মাখিয়ে দিয়েছে, কিন্তু এবার যেন আমি ভিন্ন এক চিত্র লক্ষ্য করি। আমার বোন বেশি কিছু না বলেই নিজের রুমে চলে যায়। আমি তাকে অনেক ডাকি, কিন্তু সে শরীর খারাপের বাহানা দিয়ে চলে যায়। আমার বাবা আমাকে নতুন বাইকের চাবি দিলে আমি আমার বোনকে সেটা দেখানোর জন্য তার রুমে যাই, কিন্তু তার রুম ভেতর থেকে লক করা। এরকমটা আমার বোন আগে কখনোই করেনি। আমি ভাবলাম হয়তোবা আমার জন্য সারপ্রাইজ হিসেবে কিছু আছে, এসেছে লুকিয়ে লুকিয়ে। মনে মনে আমি খুশি হচ্ছিলাম। এসব ভাবতে ভাবতে আমি দরজায় নক দিতে আমার বোন বের হয়ে আসে। রুম থেকে বের হতে আমি দেখি তার হাতে অতি সুন্দর কাঠের কারুকার্য করা একটি বাক্স। বাক্সটি দেখে আমার প্রচন্ড ভালো লাগে, আর খুশি হয়ে আপুকে বলি, আরে আরে, এত সুন্দর বাক্স পেলে কোথায়? আমার জন্য এনেছো? আমার কথা শুনে আপু কিছুটা গম্ভীর হয়ে যান। তিনি কিছুক্ষণ চুপ থেকে আমাকে বলেন, আসলে বাক্সটা আমি আমার জন্য এনেছি, কিন্তু তোর যদি পছন্দ হয় তাহলে তুই নিতে পারিস, আমার আপত্তি নেই। আপুর কথা শুনে আমি বাজ পাখির মতো ছোঁ করে আপুর হাত থেকে বাক্সটা নেবার জন্য যেই হাত বাড়ালাম, অমনি আপু বলে, না থাক, এখন এটা আমার কাছেই থাক, পরে না হয় তুই নিস, আপাতত এটা আমি নিয়ে রাখি। যেহেতু শখ করে কিনেছি, কিছুদিন নিজের কাছেই রাখি। আমি আপুর কথা মেনে নিলাম, আর আমার রুমে গিয়ে বাইকের চাবি নিয়ে বের হয়ে পড়লাম নতুন বাইকটা চালাতে। বাইক চালাতে চালাতে কখন যেন রাত 11টা বেজে গেছে খেয়াল করে। বাসায় ফেরার সময় আমি আপুর রুমের জানালার দিকে তাকিয়ে দেখি লাইট জ্বলছে। আমি বাইক রেখে বাসায় ঢুকবো, এমন সময় দেখি আমার আপুর ছায়া জানালার পর্দায়, আর তাতে দেখা যাচ্ছে অদৃশ্য ছায়াবিহীন কিছু, মনে হচ্ছে আপুর গলা টিপে তাকে শূন্যে ভাসিয়ে রেখেছে। আমার আপু অনেক চেষ্টা করছে সেই জিনিসের হাত থেকে ছাড়িয়ে নিচে নেমে আসতে, কিন্তু কিছুতেই পারছে না। আমি সাথে সাথে বাড়িতে ঢুকে দৌড়ে আমার আপুর রুমে চলে যাই। রুমে গিয়ে দেখি আপু হাঁপাচ্ছে। আমি আপুকে যা যা দেখেছি সব বলি, আর কি হয়েছে জিজ্ঞেস করি। আপু বলে, না না, ও কিছু না, এমনি ঘুমিয়ে ঘুমিয়ে বাজে স্বপ্ন দেখছিলাম, জন্য থেমে গেছি আর হাঁপাচ্ছি। তুই এসব নিয়ে ভাবিস না, আর তুই কোথা থেকে কি দেখেছিস কে জানে, ওসব মনের ভুল। চল একসাথে খেয়ে আসি। আপুর কথা শুনে আমার মন কিছুতেই মানতে চাচ্ছিল না, কেননা আমি যা দেখেছি তা এতটাও অবাস্তব হতে পারে না। আমার নিজের চোখকে অবিশ্বাস করতে বলছে আপু, কিন্তু আমি কিছুতেই বিষয়টা মেনে নিতে পারছিলাম না। কিন্তু প্রমাণ তো নেই, আর তাই আমি অগত্যা মনের ভুল ভেবেই স্বাভাবিক হয়ে গেলাম। সেদিন রাতে খেয়ে আবার রুমে এসে ঘুমিয়ে যাই। রাতে আপুর চিৎকারে আমাদের ঘুম ভাঙে। আপুর রুমে গিয়ে দেখি আপু তার মতোই ঘুমাচ্ছে, কোনো সমস্যা নেই। এমনকি সে এমন চিৎকার শুনেও ঘুম থেকে ওঠেনি। আপুর রুম থেকে বের হয়ে আমি আর আমার বাবা মা কি হলো এসব নিয়ে কথা বলতে বলতে পুরো বাসা ঘুরে ঘুরে দেখছিলাম কোথাও কিছু হয়েছে কিনা। হঠাৎ আমি আমাদের রান্নাঘরে তাকাতেই দেখি আপু মাটিতে পড়ে আছে। আমি দ্রুত আমার বাবা মাকে ডাকি, আমরা আপুকে ধরাধরি করে তাকে রুমে নিয়ে আসি। কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে, আমরা রুমে গিয়ে অন্য কিছুই দেখি যা একেবারেই প্রত্যাশা করিনি। আমরা দেখি আপু নিজের বিছানায় ঘুমাচ্ছে, আর আমরা এতক্ষণ যাকে ধরাধরি করে আনলাম সে কোথাও নেই। আমার মা আপুকে ডেকে তোলেন, আর কিছু হয়েছে কিনা জিজ্ঞাসা করেন, কিন্তু আপু বলে এতক্ষণ যা হয়েছে সে তার কোনো কিছুই জানে না। আমরা আপুর রুম থেকে বের হয়ে আসার সময় ভাবতে থাকি, আমরা সবাই এক জিনিস কিভাবে দেখলাম, এমন হলোই বা কিভাবে। এসব ভাবতে ভাবতেই আমরা আমাদের যে যার রুমে গিয়ে ঘুমিয়ে যাই। সকালে উঠে আমরা কেউই এসব নিয়ে আর কোনো কথাই বলিনি। মনে হয় আমরা সবাই এটাকে নিছক স্বপ্ন ভেবে ভুলে যেতে চাইছিলাম। আস্তে আস্তে সব স্বাভাবিক হয়ে যায় কয়েকদিনের মধ্যেই। কিন্তু আপু কেমন যেন বদলে গেছে। আগের মতো এত কথাও বলে না,
আর নিজের রুমেই বসে থাকে, বের হয় না তেমন। আপুকে অনেকবার জিজ্ঞেস করলে সে বারবার বলতো তার সামনে পরীক্ষার জন্য সে পড়ালেখা নিয়ে ব্যস্ত। আমরাও আপুর কথা মেনে নিলাম। একটা কথা বলতে ভুলে গেছি, আর তা হচ্ছে আমাদের বাসায় আমরা ছাড়াও আরেকজন ছিল, তাকে আমরা খালা বলে ডাকতাম। তিনি আমাদের বাড়িতেই থাকতেন আর বাড়ির কাজকর্মে আমার মাকে সাহায্য করতেন। খালা আমাদের বাড়িতে কাজ করলেও তিনি যেন আমাদের পরিবারেরই এক সদস্য ছিলেন। টানা 2 মাস ছুটি কাটিয়ে সে ফিরে আসে আমার জন্মদিনের প্রায় 4-5 দিন পরে, অর্থাৎ যথারীতি সবকিছু স্বাভাবিকভাবে চলছিল। তখন আমরা সবাই একদিন রাতে ঘুম থেকে সকালে উঠে দেখি আমাদের ডাইনিং টেবিলে কোনো নাস্তাই নেই। আমরা বেশ অবাক হই, কেননা খালা প্রতিদিন সকালে ফজরের নামাজ পড়ে নাস্তা রেডি করে ফেলেন, কিন্তু আজ দেরি কেন বুঝতে পারছিলাম না। তাকে ডাকার জন্য আমার মা তার রুমে চলে যান। আমি আমার আব্বু ফ্রেশ হচ্ছিলাম, এমন সময় আমার মায়ের চিৎকারে আমরা দৌড়ে খালার রুমে চলে আসি। সেখানে গিয়ে যা দেখি তা আমরা কখনোই দেখতে চাইবো না। আমরা দেখি খালা বিছানায় মৃত অবস্থায় পড়ে আছেন। তার বিছানায় কেঁচোর মতো অনেকগুলো কালো কালো পোকা ছড়িয়ে ছিটিয়ে আছে। পোকাগুলো তার মুখ আর নাক থেকে বের হচ্ছে, আর খালার চোখ সম্পূর্ণ পোকায় ভরা ছিল, এবং পোকাগুলো দেখতে কেঁচোর মতো হলেও মুখগুলো ছিল কেমন যেন সুচলো। পোকাগুলো যেন খালার মৃতদেহকে তাদের আবাসস্থল আর খাবারের ঠিকানা বানিয়ে নিয়েছে। আমার বাবা ভয় পেয়ে পুলিশে খবর দেন। আমার বাবার এক বন্ধুই ছিলেন তৎকালীন আমাদের থানার কর্তব্যরত অফিসার। তিনি এসে সব পরীক্ষা নিরীক্ষা শেষ করে লাশ নিয়ে যাবার ব্যবস্থা করেন। আমার বাবাকে তিনি চিন্তা করতে মানা করেন। এরপর আমার খালার মৃতদেহের ময়নাতদন্ত করলে ভয়ঙ্কর তথ্য বেরিয়ে আসে সকলের সামনে। আমার খালার শরীরের ভেতর ছিল ঝাঁকে ঝাঁকে সেই কেঁচোর মতো পোকা। পোকাগুলো তার ভেতরে সব অর্গান একেবারে নষ্ট করে ফেলেছিল, কিন্তু এমনটা কিভাবে সম্ভব ডাক্তাররাও তাতে অবাক। যেহেতু এরকম একটি অস্বাভাবিক ঘটনা ঘটেছিল, তাই এসব নিয়ে আর কোনো পুলিশি কেস হয়নি। আর এই 1 সপ্তাহ পরে আমার আপু আমার রুমে আসে। আমি দেখি সে হাতে করে সেই কাঠের বাক্স নিয়ে এসেছে। আপুর হাতে সেই কাঠের বাক্স দেখে আমি অনেক খুশি হই, কেননা বাক্সটা আমার অনেক পছন্দ হয়েছিল। আপু আমাকে বাক্সটা দিয়ে বলে, নে, আজ থেকে এটা তোর, তুই এই বাক্সের মালিক, এই বাক্সের যাবতীয় দায় দায়িত্ব আজ থেকে তোর। এসব বলে আপু তড়িৎ বেগে আমার রুম থেকে চলে যায়। আপুর কথা বলার ভঙ্গিমা আমার কাছে কেন যেন স্বাভাবিক মনে হচ্ছিল না। দায় দায়িত্ব আমার বলতে কি বোঝাতে যাচ্ছে আপু? অনেক ভেবেও আমি বুঝতে পারলাম না। তবে বাক্স পাওয়ার আনন্দে আমি আর অন্য কোনো কিছুই ভাবিনি। আপু আমাকে বাক্স দিয়ে তার রুমে চলে যায়। আমিও আমার ঘড়ি আর ওয়ালেট সেই বাক্সে রাখা শুরু করি, কিন্তু অস্বাভাবিক ব্যাপার হচ্ছে বাক্সটা পাওয়ার পর থেকেই আমি প্রতি রাতেই খুব বাজে ধরনের স্বপ্ন দেখতে শুরু করি, যার কোনো আগা মাথা কিছুই নেই। স্বপ্ন দেখে আমি প্রচন্ড ঘেমে যেতাম আর মনে হতো আমি খুব হাঁপাচ্ছি। প্রথম কয়েকদিন এভাবেই চলে সব। আমি সবাইকে সব জানাবো করেও আর জানাইনি। এমনিতেই মা হার্টের পেশেন্ট, তাই তাকে আর খামোখা দুশ্চিন্তায় ফেলতে চাইনি। এভাবেই আমার দিনকাল বাজে স্বপ্নগুলোর সাথে কেটে যেতে থাকে। কিন্তু এই নিয়ম ভঙ্গ করে একদিন রাতে আমার সামনে হাজির হয় এক অবয়ব। অবয়বটার মাথা ছিল পাটের বস্তার মতো, একটা মুখোশের মতো অনেকটা, এবং তার চেহারা দেখা যাচ্ছিল না। তার চোখ দুটো ছিল অনেক বড়। তার সেই বিশাল চোখগুলো যেন আগুনের গোলার মতোই জ্বলছিল। তার হাতে ছিল একটি লাঠি, যা লাঠি হলে আসলে ছিল এক জীবন্ত সাপ। আমার দিকে প্রচন্ড ভারী গলায় সে বলতে শুরু করলো যে এই বাক্স এখন থেকে তোর কাছে, মানে তুই আমার কথা শুনবি, তোকে আমি যা বলবো তাই করতে হবে, তাহলে তুই বেঁচে যাবি, কিন্তু না করলে তোর মৃত্যু সুনিশ্চিত। আমি তার কথা শুনে ভয়ে সজোরে চিৎকার দেই, কিন্তু আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হয় না। আমার দিকে তাকিয়ে সে একটু হাসি দিয়ে আবার বলছিল যে দে, আমি যা চাই আমাকে দে। আর ব্যাকগ্রাউন্ডে যেন অনেক বিকৃত হাসির শব্দ পাওয়া যাচ্ছিল এবং আমার আত্মার ভেতর থেকে খোঁচা মেরে যাচ্ছিল। আমি ভয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে পাগলের মতো এদিক ওদিক ছুটে বেড়াচ্ছিলাম। হঠাৎ কারো সঙ্গে ধাক্কা লেগে আমি মাটিতে পড়ে যাই আর দেখি আমার সামনে সেই অবয়ব দাঁড়িয়ে আছে। তার হাতে থাকা লাঠির মতো সেই প্রাণীটা আমার দিকে ফোঁস করে ফনা তুলেছে এবং আমাকে গ্রাস করে নেবে। আর আমার আশেপাশেই বাতাস সব ভারী হয়ে যাচ্ছিল। আমি আর নিতে পারছিলাম না। আমি সেই হাসির আওয়াজে অপ্রকৃত
অসুস্থ হয়ে যাচ্ছিলাম। এইসব চলতে চলতে কখন যে মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারিয়েছি আমি জানি না। আমার জ্ঞান ফিরলে আমি দেখি আমি মাটিতেই পড়ে আছি। ঘড়িতে সময় তখন 3:55। আমি নিজের রুমে ফিরে যাই। এভাবে আতঙ্কের মধ্যে আমার একটি দিন 10 বছরের মতো যেন লম্বা হয়ে গিয়েছিল। আমি না পারছিলাম কিছু করতে, না পারছি কাউকে কিছু বলতে। ভেতরে ভেতরে যেন আমি জাহান্নামের দরজার সামনে তাপ অনুভব করতে পারছিলাম, কেননা এইসব জাহান্নাম থেকে কোনো অংশে কোনো কিছু আমার জন্য কম না। আস্তে আস্তে 2 দিন কেটে যায়। আমি রাতের বেলা আমার রুমের কোনায় গুটিসুটি হয়ে প্রচন্ড গরমেও কম্বল মুড়ি দিয়ে বসে আছি। হঠাৎ করেই যেন আকাশ বাতাস ভারী হয়ে যায় সেই অট্টহাসিতে। আমার আত্মা কেঁপে ওঠে। আমার সামনে দণ্ডায়মান সে অবয়ব, আমার সাথে সে আবারও কথা বলে এবং আমি তার কাছে আকুতি মিনতি করতে থাকি আমাকে না মারার জন্য। আমি তার কাছে আমার প্রাণ ভিক্ষা চাই, কিন্তু সে আমার কথা শুনে আরো জোরে হুঙ্কার দেয় এবং আমার সাথে কথা বলে এবং সে বলে যে কিছু পেতে হলে নাকি কিছু দিতে হয় এবং সে আমাকে জানিয়ে দেয় যে আমার সময় খুব কম। তার কথা শেষ লাইনটা আমাকে যেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড় করিয়ে দেয় এবং তিনি আমাকে যেটা বলেন সেটা হচ্ছে যে কোনো একজনের প্রাণ আমাকে দিতে হবে। ওকে, ঠিক আছে, তার প্রাণ আমাকে উৎসর্গ করলি তুই, আমি তোর উপরে খুশি হয়েছি, খুশি হয়ে তোকে আমি জীবন ভিক্ষা দিচ্ছি। এই বলে সে চলে যায়। আমি সেদিন রাতে কেঁদেছি অনেক। চোখের অশ্রুর স্বাদ যে এত লবণাক্ত তা হয়তো এতদিন আমি আসলেই জানতে পারতাম না। সকালে মা আমাকে ডেকে ভার্সিটিতে যেতে বলে, কিন্তু আমি মাকে জড়িয়ে ধরে কেঁদে দিই। আমার মা কি হয়েছে জিজ্ঞাসা করলে আমি বলি, মা আজ আমরা একটা দুঃসংবাদ পাবো মনে হয়। কাল রাতে স্বপ্নে দেখেছি আমাদের নিকট কোনো আত্মীয় মারা গেছে। আমার কথা শুনে আমার মা আমাকে স্বপ্ন সত্যি হয় না বলে সান্ত্বনা দেন, কিন্তু আমার মা তো আর জানে না যে নিজের জীবন বাঁচাতে আমি নিজেই আমার এক আত্মীয়র মৃত্যুর পরোয়ানা নিজ হাতে লিখেছি। নিজেকে বাঁচাতে আমি মৃত্যুর মুখে ঠেলে দিয়েছি কাউকে। কথায় কথায় জান বাঁচানো ফরজ। নিজের ফরজ কাজ করতে গিয়ে অন্যের ফরজ আদায় করার কোন রাস্তাই আমি ছাড়িনি। আমি খুনি, নিজেকে আদলেই খুনি মনে হচ্ছিল আমার। এসব ভাবতে ভাবতেই ফোন আসে আমার বাসায়। আমার মামির মা মারা গেছেন। তার মুখ আর নাক দিয়ে এই কেঁচোর মতন পোকা বের হচ্ছিল। এই কথা শুনে আমার মা আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকেন। আমি আগেই কিভাবে জানলাম জিজ্ঞাসা করেন, কিন্তু কি উত্তর দেব আমি? আমি তার মৃত্যুর পরোয়ানা লিখেছি তা বলবো? তাই আমি কিছু না বলে চুপ করেছিলাম। মায়ের কাছ থেকে এই কথা শুনে আমি বুঝতে পারি আমার বোন নিজের প্রাণ বাঁচাতে আমাদের বাসার কাজের খালাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করিয়ে দিয়েছে। আমি আপুর রুমে গিয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করি। আমার আপুকে আমার কোনো কথাই খুলে বলতে হয়নি, কেননা সে সব জানে। তার সাথেও তো এই একই ব্যাপার ঘটেছে। আমি আর আপু কেউ কারোর সাথে চোখ মিলাতে পারছিলাম না। নিজেরা বাঁচতে আমরা অন্যের জীবনকে মূল্যহীন বানিয়ে দিয়েছিলাম। আপুর রুম থেকে এসে আমরা সবাই আমার মামির বাড়িতে রওনা দিই। রাস্তায় মা আমাকে অনেকবার জিজ্ঞাসা করেন বাসার খালা আর মামি এই দুজনই একইভাবে কিভাবে মারা গেল। আমি কিভাবে সেটা আগে জানলাম, কিন্তু আমি বরাবরের মতোই চুপ ছিলাম। মামির বাড়িতে গিয়ে আমার মামির লাশ দাফনের কাজ সম্পন্ন করলাম। সেদিন রাতে আবার সেই অবয়ব আমার সামনে আসে এবং সে আজকে নরম সুরে বলে যে সে আমার কাজে খুশি হয়েছে এবং সে বলে যে কিন্তু ছোট্ট একটা কাজ বাকি আছে, কাজটা করে দিয়ে মুক্ত হয়ে যাওয়া যাবে। তার কথা শুনে আমি প্রচন্ড রেগে যাই। বলি, কাজ? আর কি কাজ বাকি থাকতে পারে? দুজনের জীবন নিয়েও শান্তি হয়নি, আর কি চাই? এবং আমি বলি যে কেন এসব করছে সে অট্টহাসি দেয় একটা এবং আবার আমাকে বলে যে তার কাজ নিয়ে নাকি কেউ কখনো কোনোদিন কোনো প্রশ্ন করেনি এবং তার কাজ নিয়ে আমি আজকে জিজ্ঞাসা করেছি এবং আমার মনে এত ঘৃণা, তাই তাদের উত্তর দেওয়ার প্রয়োজন অনুভব করিনি এবং আমাকে বলছে যে আমার ভয় লাগে কিনা এবং আমাকে দেখে তার মনে হয়েছে যে আমার সাহস আছে এবং সে তা আমার প্রশ্নের উত্তর দিতে চায় এবং সে জানায় যে তার ব্যাপারে জেনেও কোনো লাভ হবে না, তাই সে বলে যে তার বলতে কোনো ক্ষতি নেই। সে তারপরে জানায় যে বাক্সটা আছে সেখানে ছিল আমার বসবাস। আমি এক ইহুদি জিন, আমার নাম বাবিল। তোর মানুষ জাতি অনেক নিচু পর্যায়ের জাতি, কেন জানিস? শোন তবে, আমার একজন পালক ছিল, আমাকে আর তার পরিবারকে নিয়ে সে বহু আগে তুরস্কে থাকতো। তিনি আমাদের জন্য অনেক কিছু করেছেন। আজ আমার যত ক্ষমতা সব তারই দেয়া। আমি তার হুকুমের মতো মানুষের উপকার করতাম, কিন্তু তাকে কালো জাদুর আখ্যা দিয়ে মানুষেরা পিটিয়ে মেরে ফেলেছিল। তার স্ত্রী সন্তানকেও
তারা ছাড়েনি, সাথে 2 কন্যা সন্তানকেও বন্দী করে মেরে ফেলেছিল এই মানুষ জাতি। আমার পালককে মারার পর নদীর ধারে ফেলে আসা হয়েছিল। আমি তখন দেখি আমার পালকের দেহে এখনো জান বাকি আছে। তাকে বাঁচাতে ছুটে যাই আমি, কিন্তু সে আমাকে তোর হাতে থাকা বাক্সটি এনে দিতে বলে এবং আমি সেই বাক্সটা এনে দেই। সেই বাক্সে সে নিজের মাথার চুল আর মাটির পুতুল বানিয়ে রচনা করে এক নরকের রাস্তা। তোর হাতে থাকা এই বাক্সটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যে বা যারা এই বাক্স খুলবে তাদের এই দুনিয়ায় কিছু সময়ের জন্য হলেও নরক দর্শন হবে। এখানে আমি কয়েক শত বছর ছিলাম। এ ধরনের বাক্স রচনার একটা নির্দিষ্ট কারণ থাকে। এই বাক্স রচনার উদ্দেশ্য ছিল মানবজাতির বিনাশ, তাদেরকে বুঝিয়ে দেয়া যে তারা শ্রেষ্ঠ নয়, তাদের থেকেও ক্ষমতাশীল কেউ আছে। দেখ, তুই মানবজাতি হয়েও আমার কাছে প্রাণ ভিক্ষা চাইলি, আর একটি প্রাণ আমার হাতে তুলে দিলি। দেখ তোরা কত নিচে নামতে পারিস। এবং আমার মনের কথাও সে বলে, এবং তার কথা শুনে আমি থমকে যাই। কি বলবো বুঝতে পারছিলাম না, এবং সেটা যে সে বদলা নেবার জন্য করছে সেটাও বুঝতে পারি, এবং সে মানুষের দাম্ভিকতার উপর সে বেশ বিরক্ত সেটাও আমরা বুঝতে পারি। আমি তখন বলি, নিরীহ মানুষের নিয়ে কোনো ক্ষমতার দাম্ভিকতা প্রমাণ করতে চান, মনে রাখবেন আল্লাহ আছেন সবার উপরে। আপনি আমাদের নরকের রাস্তা দেখাচ্ছেন, কিন্তু তিনি আপনাকে নরকে পাঠিয়ে দিতে পারেন। আল্লাহকে ভয় করুন। এবং আমার কথা শুনে সে আবারও আমার সাথে তর্ক চালিয়ে যেতে থাকে এবং সে বলতে থাকে যে সে যা বলবে সেটা আমাকে করতে হবে। এই বলে সে সেখান থেকে চলে যায়। সেদিন আমি আমার মায়ের কথা ভেবে প্রচন্ড চিন্তিত হয়ে পড়ি। যা হয়েছে হয়েছে, কিন্তু এসব আর চলতে দেয়া যায় না ভেবে আমি আমার আপুর সাথে কথা বলে এসবের শেষ দেখার সিদ্ধান্ত নেই। বাড়ি ফিরে এসে আমি আমার মসজিদের ইমাম সাহেবের সাথে কথা বলি। তখনই আমার মনে পড়ে যায় আমাকে সেই জিন বলেছিল আমি কাউকে তার কথা বললেও সেও মরবে। ইমাম সাহেবকে এই বিষয় জানানোর পর তিনি বলেন তার কথা চিন্তা না করতে। তিনি আমাকে সিলেটের এক মসজিদের ঠিকানা দেন। সেখানে ইন্ডিয়া থেকে আসা কয়েকজন পীর আছে, তাদের সাথে বাক্স নিয়ে দেখা করতে বলেন তিনি। এবং তিনি আরো বলেন এই বাক্স যেন আমি আমার মাকে দিয়ে দেই। তার কথা শুনে আমি বলি, কি বলছেন আপনি? আমার মা হার্টের পেশেন্ট, এসব তিনি সহ্য করবেন কিভাবে? আর আমার মায়ের সাথে এসব হোক আমি চাই না। হুজুর তখন আমাকে আশ্বস্ত করে বললেন যে দেখো বাবা, এই বাক্স পাওয়ার কয়েকদিন পর সেই জিন দেখা দেবে, আর তোমার বোনের ক্ষেত্রেও তাই হয়েছে। তবুও আমি তোমাদের সুরক্ষার জন্য বলি, তোমরা আজই তোমার মাকে সব জানিয়ে সিলেট চলে যাও। কোন এক পীর সাহেবের উপস্থিতি এই বাক্স তোমার মাকে দেবে, এবং এই নাও 3টি শক্তিশালী তাবিজ। এই তাবিজের মেয়াদ 2 দিন। এই 2 দিন সে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমিও আমার কাছে এটা রেখেছি। আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়ো, আল্লাহ তোমাদের সহায় হবেন। ইমাম হুজুরের কথা মতো আমরা সেদিন মাকে সব বুঝিয়ে বলে রওনা দেই সিলেটের উদ্দেশ্যে। হুজুর আমাদের রাতে ঘুমাতে নিষেধ করে দিয়েছিলেন, কেননা স্বপ্নে এসে নাকি সে আমাদের ক্ষতি করার সক্ষম ছিল, এবং এই তাবিজ দেওয়ার পরেও সেটি। সেদিন রাতে আমরা কেউ ঘুমাতে পারিনি। পরের দিন সকালে সিলেট পৌঁছে আমরা ইমাম সাহেবের দেওয়া ঠিকানা মতো সেই মসজিদে যাই। সেখানে এক পীরের সাথে দেখা করি। তিনি আমাদেরকে একটি রুমে নিয়ে যান, বসান এবং একে একে যা যা ঘটেছে সব জিজ্ঞাসা করেন। আমি তাকে সব খুলে বলি, আমাদের নিজেদের পাপের জন্য অনুশোচনা করি। পীর সাহেব বলেন এই বাক্স হচ্ছে একটি ডিবুক বক্স। ইহুদিরা এই বাক্স বানানোর কাজ করে থাকতো অনেক বছর আগে। প্রতিটি বাক্স বানানোর পেছনে নির্দিষ্ট কিছু উদ্দেশ্য থাকে। এই ডিবুকের কিছু উদ্দেশ্য থাকে, এবং বাবিল নামে জিন তোমাকে ঠিক কথাই বলেছে, আর তুমি যা করেছো এতে তোমার দোষ নেই, তুমি নিজের ইচ্ছায় কিছু করনি। আর এই বাক্স এখন তুমি তোমার মায়ের হাতে দিয়ে দাও, তিনি এখন এই বাক্সের মালিক। একটা কথা শোনো, শয়তানের কাজ হচ্ছে মিথ্যা কথা বলা। মিথ্যাই তাদের সবচেয়ে বড় হাতিয়ার। এই বাক্সের মালিককে এই বাক্সের জিন কখনোই মারবে না, কেননা যদি সে তা করে তাহলে এই ধ্বংসের খেলা আর অগ্রসর হবে না। বাক্সের মালিক মারা গেলে এই বাক্স আর পরের কোনো মালিক সহজে খুঁজে পাবে না। আর এই জিন এই বাক্সে আগের মতো বন্দী হয়ে থাকবে। সে তোমাদেরকে প্রাণের ভয় দেখায় এই জন্যই যেন তোমরা তার কথা মতো কাজ করো। এখন কাজ হচ্ছে এই জিন কখন তোমার মায়ের সাথে দেখা করতে আসে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তাকে এই বাক্সেই আমরা বন্দী করব। সে আসলে আমি আল্লাহর নামে দোয়া পড়ে তাকে এই বাক্সে যেতে বাধ্য করব। আজ রাতেই কাজ করতে হবে, আর এর জন্য অনেক অনেক আগরবাতি আর খুশবু আতর প্রয়োজন। খারাপ জিনেরা এসব ভয় পায়। তোমরা এসব জোগাড় করে রাখো, আর রাতে এখানে চলে আসবে। আর হ্যাঁ, এই সময়ের মধ্যে তোমরা কেউ ঘুমাতে পারবে না, এটা মাথায় রেখো।
পীর সাহেবের কথা মতো আমরা সবকিছু জোগাড় করে রাতের জন্য অপেক্ষা করতে থাকি। রাত 2টা বাজলে পীর সাহেব আমার মাকে একটি রুমে প্রবেশ করতে বলেন। আমার হাতে দোয়া পড়া কিছু ছাই দিয়ে বলেন, দেখো এই রুমের চারপাশে গোল হয়ে ছাই ছড়ানো আছে, কিন্তু দরজার সামনে ছাই দেইনি। তোমাদের কাজ হচ্ছে যখন আমি রুমে প্রবেশ করব তোমরা তখন এই বাকি ফাঁকা জায়গায় ছাই ফেলে দেবে। জিন তাহলে ঘরে প্রবেশ করতে পারবে কিন্তু বের হতে পারবে না। আল্লাহর কালামের জোর আর খুশবু আর আগরবাতির ঘ্রাণে সে বাক্সে না গিয়ে আর কোনো রাস্তা খুঁজে পাবে না, কেননা শয়তান এগুলো সহ্য করতে পারে না। পীর সাহেবের কথা মতো আমরা তৈরি হয়েই বসেছিলাম। কিছুক্ষণ পর আমার মা রুমে ছিলেন, সেই রুমের দরজা হুট করে খুলে গেল। দেখে মনে হলো অদৃশ্য কেউ হয়তো ভিতরে প্রবেশ করেছে। পীর সাহেব ভেতরে প্রবেশ করার সাথে সাথে আমরা দরজার সামনের অংশে ছাই ছড়িয়ে দেই। কিছুক্ষণ পর আমার মায়ের চিৎকার আর তার সাথে অন্য কারো প্রচন্ড আর্তনাদ শুনতে পারি। রুমের ভেতরে মনে হচ্ছিল যেন কাল বৈশাখী ঝড় বয়ে যাচ্ছে। প্রায় 20 মিনিট এসব চলে। পীর সাহেব বের হয়ে আসেন এরপর, কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি। তার কপালের ঠিক মাঝখানে সাপের কামড়ের দাগ ছিল। পীর সাহেব শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে বলেন, জিন এই বাক্সে ঢুকেছে, কিন্তু সে বের হয়ে যাবে। যত দ্রুত সম্ভব এখানে থাকা আরেক পীরের সাহায্য নিতে বলে তিনি পরলোক গমন করেন। আমার চোখের সামনে তৃতীয় একটি প্রাণ ঝরে গেল। আমার মা বাক্স হাতে নিয়ে বাইরে বেরিয়ে এলেন। বাক্স থেকে যেন ধোঁয়া বের হচ্ছিল। আমরা শক্ত করে বাক্স ধরে রেখেছিলাম। এরপর আমরা সেখানেই আরেক পীরের কাছে যাই। যেই পীর মারা গেছেন তিনি হয়তো আগেই জানতেন এমন কিছু হবে, তাই আগে থেকেই অন্য একজন পীরকে সব বলে গিয়েছিলেন। অন্য পীর আমাদের হাত থেকে বাক্সটা নিয়ে একটি রুমে নিয়ে গেলেন এবং সেখানে আরো 25 জনের মতন কুরআনের হাফেজ ছিল, যারা একসাথে কোরআন তেলাওয়াত করছিল। আর পীর সাহেব সেই বাক্সটি একটি বালতিতে নিয়ে তা পরিপূর্ণ করে তাতে জমজমের পানি মিশ্রিত করে ডুবিয়ে রাখেন। প্রায় 2 ঘন্টা চলে যায় এসব করতে। তারপরে পীর সাহেব আমাদের বলেন, কুরআনের শক্তির কাছে শয়তান অসহায়, সে অনেক দুর্বল হয়ে পড়েছে। কয়েক বছর পর্যন্ত এই বাক্স থেকে বের হবার শক্তি আর তার নেই। এই বাক্স আমি ইন্ডিয়া নিয়ে যাব, সেখানে এক মসজিদে এক রুমে জমজমের পানিতে ডুবিয়ে তালা বন্ধ করে রাখবো। এই বাক্স আর খোলা হবে না। যা যা এখন পর্যন্ত ঘটেছে তা আবার শুরু হবে, তাই আমি নিজের সাথে নিয়ে যাব। এমন স্থানে এই বাক্স থাকবে যা কেউ কখনো খুঁজে পাবে না। পীর সাহেবকে বাক্স দিয়ে আমরা ফিরে আসি আমাদের চিরচেনা শহরে। সেই রুমে সেদিন মা আমার মৃত পীর সাহেবের সাথে কি ঘটেছিল এবং আমি বা আমার বোন কেউ জানতে চায়নি। আমার মা এমনিতেই অনেক ভেঙে পড়েছিলেন। বাসায় ফিরে বাবাকে সব খুলে বলি। বাবা এসবে বিশ্বাস কম করেন জন্য তাকে আগে থেকে কিছু জানায়নি। এরপর আমাদের মসজিদের সেই ইমাম সাহেব আমাদের বাড়িতে আসেন। তিনি আমার আপুকে জিজ্ঞাসা করেন যে এই বাক্স কোথা থেকে এসেছে। আপু তখন বলেন, আমার মেডিকেলের হলে আমার সিট আছে, পরীক্ষা বা এছাড়া মাঝে মাঝে আমি সেখানে গিয়ে 1-2 দিন থাকি। আমার জন্মদিন উপলক্ষে এই বাক্স আমাকে বেনামে কেউ একজন কুরিয়ার করে পাঠায়। আমি হলে না থাকায় এই বাক্স আমার বান্ধবীর কাছেই ছিল, কাগজে মোড়ানো ছিল তার, সেটা আর খোলা হয়নি। আমার হলের ড্রয়ারে আমি টাকা রেখে এসেছিলাম কিছু। আমার ভাইয়ের জন্মদিনের উপহার কেনার জন্য হলে গিয়ে এই বাক্স পাই। রাত হয়ে যাওয়ায় আমি সেদিন হলেই ছিলাম। এই বাক্স খোলার পর থেকেই আমি অনেক বাজে স্বপ্ন দেখা শুরু করি। আমি জানি না এই বাক্স কার আর কেই বা আমাকে দিয়েছিল এই বাক্স। তবে যেই দিক না কেন অবশ্যই আমাদের ক্ষতির কথা ভেবে দিয়েছে, নইলে এমন একটি বাক্স কেন দেবে। আপুর কথা শুনে আমি বুঝতে পারি কেন আমার আপু জন্মদিনের দিন আমার গায়ে কেক মাখায়নি আর সে বেশি কথা বলেনি। মন মরা হয়েছিল, তাকে একা রুমে থাকতে হয়েছিল সেদিন, এবং আমার কাছে সবকিছু পরিষ্কার হয়ে যায়। আল্লাহর অশেষ রহমতে আমরা এই বাক্স থেকে ছাড়া পাই। এই ঘটনা আমাদের ইমাম আর সেই পীর সাহেব ছাড়া কেউ জানেন না, তাই নিজের জন্যই নিজের পরিচয় গোপন করলাম। আজ হয়তো সেই বাক্স বা বাক্সে থাকা জিন বাবিল ইন্ডিয়ার কোনো এক মসজিদের কোনো এক তালাবদ্ধ রুমে জমজমের পানির নিচে বন্দী অবস্থায় আছে আর মুক্ত হবার জন্য মরিয়া হয়ে উঠেছে। সবার কাছে দোয়া চাই যেন এই বাক্স কখনোই আর মানব জাতির হাতে না আসে। এর বিনাশ কতটা ভয়ঙ্কর তা সরাসরি আমি দেখেছি। অনেকের কাছে মনে হবে বানিয়ে বানিয়ে বলছি, আবার অনেকে বিশ্বাস করবেন। সবশেষে একটা কথাই
বলবো, বিশ্বাস করা আর না করা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যার সাথে ঘটে সে বোঝে এর ভয়াবহতা কতটা খারাপের দিকে যেতে পারে। যে এন্টিটির কথা এখানে বলা হয়েছে তা এখনো এই পৃথিবীর বুকে অবস্থান করছে। সে বন্দী অবস্থায় থাকলেও তাকে নিয়ে যারা ভাবে বা তার কথা যারা মনে করেন তাদেরকে সে সেন্স করতে পারে, কিন্তু তেমন ক্ষতি করতে পারে না। এই বলে সেই ভাইয়া তার ঘটনা শেষ করেন। আমি যখন ঘটনাটি লিখছিলাম তখন বারবার মনে হচ্ছিল কেউ আমার কানের কাছে এসে ফিস ফিস করে কিছু একটা বলার চেষ্টা করছে। তখন অস্বস্তি লাগছিল। তাও লিসেনারদের কথা চিন্তা করে আমি ঘটনাটি লেখা শেষ করি। আমি ভাইয়ার কাছে বক্সের ডেসক্রিপশন নিয়ে নিয়েছি, কেননা এই বক্সের কোনো ছবি ভাইয়ার কাছে ছিল না, আর এমন ভয়াবহ অবস্থায় কেউ ছবিও তুলবে না তা আশাও করি না। ধন্যবাদ মোস্তফা আলম রোমান ভাইকে ভাইয়ার দেয়া ডেসক্রিপশন মতো স্কেচ তৈরি করে দেওয়ার জন্য। স্কেচটি প্রথমবার তৈরি করার পর রোমান কিছু সমস্যা ফেস করেছে, যা তার ভাষাতেই শুনুন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, প্রিয় শ্রোতা, আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি সিফাত ভাইয়ের পাঠানো ঘটনাটি শুনে কেমন লেগেছে সেটা জিজ্ঞেস করার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। ঘটনার কিছু অংশ আমি নিজেও প্রভাবিত হয়েছি বিধায় এটা লেখা। 17 জানুয়ারি রাত 1:49 মেসেঞ্জারে সিফাত ভাইয়ের মেসেজ, রোমান নতুন একটা ঘটনা পেয়েছি, ডিবিউক বক্সের ঘটনা। ঘটনাটি যিনি আমার সাথে শেয়ার করেছেন তার কাছে সেই বাক্সের কোনো ছবি নেই, তাই আমার বর্ণনা অনুযায়ী তুমি যদি একটা বাক্স আঁকিয়ে দিতে তাহলে খুব খুশি হতাম। সিফাত ভাইয়ের কথা শুনে আমার বেশ ভালো লেগেছিল, কারণ তিনি আমার উপর ভরসা করেছেন। তাছাড়া ছবিটা আঁকিয়ে দিলে আমিও তার ঘটনার একটা অংশ হতে পারবো, কিন্তু ভাবিনি এই ঘটনার অংশ হতে গিয়ে এত অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হতে হবে। যা হোক, আমি খুশি মনে রাজি হয়ে যাই এবং এই রাতেই তার বর্ণনা অনুযায়ী আঁকতে বসে পড়ি। তবে সকালে ক্লাস ছিল বিধায় ছবিটা কমপ্লিট করতে পারিনি। দুপুরে ভার্সিটি থেকে ফেরার পর খাওয়া দাওয়া সেরে আবারও ছবিটা আঁকতে বসি। বিকেল নাগাদ কমপ্লিট করে সিফাত ভাইকে পাঠিয়েও দেই। সবচেয়ে ভালো লেগেছিল যখন সিফাত ভাই ছবিটা দেখে বলেছিল দারুণ হয়েছে রোমান। যা হোক, কষ্ট সার্থক। সময়টা বিকাল 4:30। ভাইয়াকে ছবিটা পাঠিয়ে দেই, বন্ধুদের সাথে আড্ডা দিতে বেরিয়ে পড়ি। রুমে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়, আর সবচেয়ে অদ্ভুত ঘটনাটিও ঘটে তখন। আমি তখন বিছানায় বসে ফেসবুক দেখছিলাম। হঠাৎ কি মনে হলো গ্যালারিতে গিয়ে ছবিটা খুঁজতেই দেখি সেখানে কিচ্ছু নেই। আরে, ছবিটা গেল কোথায়? আমি তো ডিলিট করিনি, ট্র্যাশ বিনেও তো নেই। আমি লাফ দিয়ে বিছানায় উঠে স্টাডি টেবিলে খুঁজতে থাকি, কিন্তু কোথাও নেই। আমার রুমমেটরাও তখনও আসেনি। আমি বেরিয়ে যাবার সময় রুমের চাবি আমার কাছে ছিল, তাই ছবিটা কারো নেয়ার কথাও নয়। আমার ছবিটা তাহলে গেল কোথায়? কোথাও খুঁজে না পেয়ে আমি একটু শান্ত হয়ে বসে ভাবতে থাকি বিষয়টা নিয়ে। অনেকক্ষণ পর এই ঘটনাটির কথা মনে পড়ে। অনেকদিন আগে সিফাত ভাই এই ঘটনার ব্যাপারে আমাকে বলেছিলেন। বুঝতে আর বাকি রইল না আমার সাথে এটা কি ঘটলো, তাই দেরি না করে সাবিত সিফাত ভাইকে ব্যাপারটা জানাই। আমার মতো তারাও প্রথমে একটু ঘাবড়ে গিয়েছিলেন আর ছবিটা দিতে মানা করেছিলেন, কিন্তু আমার জন্য এই ঘটনার রহস্য ভেদ করাটা খুব জরুরি ছিল। তাই তাদের সাথে আলোচনার ভিত্তিতে ছবিটা নতুন করে আঁকানোর সিদ্ধান্ত নেই। মূলত এই ছিল আমার সাথে ঘটা ছোট্ট একটি ঘটনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। এই ছিল রোমানের বক্তব্য। ছবিটা আঁকা শেষ হলে এপিসোড শেষে আপনারা গ্রুপ বা পেজে পেয়ে যাবেন। আর অসংখ্য ধন্যবাদ সাবিত আলমকে আমাকে ঘটনাটি সাজানোর সাহায্য করার জন্য। মোস্তফা আলম রোমান আর সাবিত আলমের সাহায্য ছাড়া এত বড় ঘটনা এভাবে সাজিয়ে লেখা সম্ভব হয়ে উঠত না। ধন্যবাদ রাসেল ভাইকে ঘটনাটি শেষ করার জন্য। আজ এই পর্যন্তই, আবার হাজির হব আগামী কোনো এপিসোডে। ততদিন সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আর মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি সিফাত আলম আজ বিদায় নিচ্ছি। এরপর তিনি তার নাম লিখেছেন এবং ফোন নাম্বার দিয়েছেন। থ্যাংক ইউ সিফাত, আপনার ঘটনার জন্য। আজকে যে ঘটনাটি শেয়ার করব সেটি বাংলাদেশ থেকে ভূত.com-এর একজন একনিষ্ঠ শ্রোতা এমডি সোলাইমানের কাছ থেকে পেয়েছি। ঘটনাটি আর 5টা ঘটনার মতো সাধারণ হলেও তার মর্মান্তিকতা আমার মনে দাগ কেটে যায়, তাই আমার মতো করে লিখে পাঠালাম। আচমকা একটা বিভৎস চিৎকারে চমকে গিয়ে রীতিমতো ভিমড়ি খেয়ে পড়েই যাচ্ছিলাম। 2:15 সময় একবার রাউন্ড দিয়ে সবে দরজার পাশে রাখা চেয়ারটায় একটু বসে ঝিমাচ্ছিলাম। মোবাইলের দিকে তাকাতেই দেখি 3:15 মতো বাজে। এক ঝলক সময়টা দেখতে না দেখতেই মোবাইলটা ধপ করে নিভে যায়। বুঝলাম
সন্ধ্যার দিকে চার্জ না দিয়ে বেশ কিছুক্ষণ গান শোনার ফল। স্বপ্ন ভেবে উড়িয়ে দেব, ঠিক তক্ষুনি আবার সেই চিৎকার ও ফিনফিনে গলায় পানি চাওয়ার অনুরোধ। কিন্তু এত রাতে কে পানি চায়, তাও আবার এই মর্গ ওয়ার্ডে? রোগীদের ওয়ার্ড তো এখান থেকে খানিকটা দূরে। রাতে আমরা 4 জন এবং ইমার্জেন্সি বিভাগে 1 জন ডাক্তার ছাড়া কেউ থাকে না। আর তারা নিজ নিজ স্থানে ডিউটি করছে, তারাই বা কেন এভাবে পানি চাইবে? ছোটবেলা থেকেই মেয়ে হওয়া সত্ত্বেও আমি একটু বেশি সাহসী ছিলাম, আর সায়েন্সের ছাত্রী হওয়ার দরুন কোনো অলৌকিক অতি প্রাকৃতিক কোনো কিছুর দিকেই আমার বিশ্বাস ছিল না। তাই মনের ভেতর কৌতূহলটা নিয়ে শব্দের উৎস খুঁজতে লাগলাম। এবারে পানি যাওয়ার সেই ব্যাকুলতা ধীর স্বরে হলেও ক্রমাগত কানে এসে বাঁধছিল। খানিক বাদে আন্দাজ করে বুঝতে পারলাম শব্দটা আর কোথাও থেকে নয়, শব্দটা আসছে মর্গের ভেতর থেকে। কিন্তু তা কি করে সম্ভব? এত রাতে কেই বা মর্গের ভেতর যাবে, পানি চাইবে? আমি কি এত রাতে ওখানে গিয়ে দেখবো? দেখা উচিত হবে। হাজার হোক, ওটা তো একটা মর্গ। কত শত নিথর দেহ ওখানে অনন্ত ঘুমে শুয়ে আছে। মনের ভেতর এরকম নানাবিধ প্রশ্ন ওঠার সময় আচমকাই কান ঘেঁষে হঠাৎই শীতল হাওয়া বয়ে গিয়ে হঠাৎই মর্গের দরজাটা খুলে যায়। বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠলেও তখনও অতি প্রাকৃতিক কোনো কিছুর কথা আমার মাথায় আসেনি। তাই ধীরে ধীরে খোলা দরজাটার ভেতরে ঢুকলাম। ভেতরে ঢোকার সাথে সাথেই আবারও সেই ঠান্ডা হাওয়াটা অনুভব করি। দরজাটা খোলার সাথে সাথেই শব্দটা আরো স্পষ্ট শোনা গেল। তখন মনের ভেতরে ভয়টা আসেনি। এদিক ওদিক দেখতে লাগলাম শব্দের উৎস খোঁজার জন্য। হঠাৎই রুমের মৃদু আলোয় সামনের টেবিলের দিকে নজর যেতে চমকে উঠি। এ কি? সাদা কাপড়ে ঢাকা, ওটা কি? লাশ? কিন্তু কি করে? তবে কি এই লাশটি সদ্য এসেছে? কিন্তু এখানে যে পানি চাইছে এভাবে, তা তখন খুঁজে পাইনি। এদিকে লাশটা নিয়েও মনের ভেতর নানা প্রশ্ন খোঁচা দিচ্ছে। তাই লাশটার দিকে পা বাড়াবো, ঠিক সেই মুহূর্তে হাড় হিম করা অকল্পনীয় ঘটনাটি ঘটে যায়। নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। ভয় নামক বস্তুটা কেমন যেন মনে হয় জীবনে প্রথম ঘটে। শিরদাঁড়া দিয়ে বরফের স্রোত বইলেও কপালে বিন্দু বিন্দু ঘাম অনুভব করলাম। কিরে, দাঁড়িয়ে আছিস কেন? পানি দে, পানি দে। লাশটা কর্কশ তীক্ষ্ণ স্বরে ধীরে ধীরে বলছে। কিন্তু তা কি করে সম্ভব? একটা লাশ কিভাবে কথা বলতে পারে? ওই রকম এক পৈশাচিক পরিবেশের মধ্যে তখন আমার ষষ্ঠ ইন্দ্রিয় যেন বারে বারে সায়েন্স পড়া ছাত্রীর মনের সাথে লড়াই করে যাচ্ছে, এটা বোঝানোর জন্য যে আমি যা শুনছি তার সবই মনের ভুল। তারপরও নিশ্চিত হতে 1 পায়ে 2 পায়ে এগোতে লাগলাম। এদিকে পানি চাওয়ার পরিবর্তে এখন হালকা গোঙানির শব্দ ভেসে আসছে। লাশের কাছে পৌঁছাতেই হঠাৎ সেই গোঙানিটা থেমে যায়। মর্গের ওই শীতাতপ নিয়ন্ত্রিত ঠান্ডা রুমে তখন পিঞ্চ অফ সাইলেন্সের নীরবতা বিরাজ করছে। মনের মধ্যে আমার বিজ্ঞান সম্মত সত্তা তখন ক্ষণিক জয়ে উল্লসিত হয়ে বারবার বলছে, বলেছিলাম না মনের ভুল, ভূত প্রেত জিন পিশাচ ওসব কিছু হয় না। মনের সাহসটা ধীরে ধীরে ফিরে আসতে খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে লাশটা পর্যবেক্ষণ করতে লাগলাম। দেখলাম পায়ের বুড়ো আঙুলে 678 নম্বরের ট্যাগ ঝুলছে। মৃত ব্যক্তিটির নাম রনি মজুমদার। আচ্ছা, একবার কি লাশের কাপড়টা সরিয়ে দেখব? দেখি না কি হয়। কি হবে? যেইভাবে সেই কাজ। তখন কি জানতাম কি বিভৎস পৈশাচিকতা ঠিক ওই মুহূর্তের জন্য আমার জন্য অপেক্ষা করছে। কাপড়টা সরাতে যাব, তার ঠিক আগ মুহূর্তেই আচমকা আবারও ঠান্ডা হাওয়ায় লাশটার মুখ থেকে কাপড়টি উড়ে যায়। সঙ্গে সঙ্গে বুকে থরাস করে একটা শব্দ ওঠে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। শরীরের রক্ত হিম হয়ে শুকিয়ে কাঠ হবার উপক্রম। এক অতি প্রাকৃতিক চরম অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়। দেখি 20 কিংবা 22-এর মৃতদেহটি জ্বলন্ত লাল
দৃষ্টিতে তাকিয়ে আছে সব কিছুর সীমা ছাড়িয়ে, তখন আচমকাই একটা ভয়ঙ্কর বিভৎস পৈশাচিক হাসি দিয়ে মৃতদেহটা খপ করে আমার হাতটা ধরে ফেলে। আমি আতঙ্কে চিৎকার দিতে গিয়ে দেখলাম গলা দিয়ে স্বর বের হচ্ছে না, পাথরের মতো ঠাঁই দাঁড়িয়ে আছি। তখন মুখের দিকে তাকিয়ে, কিরে পানিতে? সজোরে ঠান্ডা হাতের চাপে ছ্যাঁক করে উঠল শরীরটা, ভ্রমটা কাটলো আবারও সেই কর্কশ ফিনফিনে গলার ধমকে। সঙ্গে সঙ্গে মর্গের সেই মৃদু জ্বলা লাইটগুলো আচমকাই তপ তপ করে জ্বলে উঠল। এক দৃশ্য, এই দৃশ্য দেখে আর নিজেকে সামনে রাখতে পারলাম না, মাথা ঘুরে পড়ে যাই। সময়টা গত এপ্রিল। অনেকদিন পর সিনথিয়া আপু গ্রামে এসেছে ছুটিতে, তাই সুলাইমান তাকে গ্রামটা ঘুরিয়ে দেখানোর জন্য নিয়ে যায়। গ্রামের নানা জায়গায় ঘুরতে ঘুরতে সুলাইমান একটা জিনিস লক্ষ্য করে, আপু কেমন যেন অন্য মনস্কভাবে মন মরা হয়ে হাঁটছিলেন। গ্রামের প্রাণোচ্ছল সবুজ প্রকৃতির সৌন্দর্যের সামনে থেকেও তাকে যেন কেমন ফ্যাকাশে ক্যানভাসের মতো সাদা কালো ছবির মতো লাগছিল। হাঁটতে হাঁটতে খানিকটা ক্লান্ত হয়ে বিলের পাশে একটা বাঁশের মাচায় বসে আপুর মুড ভালো করার জন্য হঠাৎই আপুকে বলে বসলো সুলাইমান, আপু, ভূতের ঘটনা শুনবা? বেশ ভয়ঙ্কর সব ঘটনা। এই নির্জন বিলে শুনশান জনমানবহীন পরিবেশে ভর দুপুরে ভূতের ঘটনা শুনতে আমার সেই লাগে। শুনবা আপু, শুনবা? সিনথিয়া ঘোরটা কাটিয়ে কিছুটা বিস্ময়ে জানতে চাইল যে কি এটা, এইসব ঘটনা কোথা থেকে পেয়েছে। আপুর মনটা হালকা বদলাচ্ছে ঠাহর করে সুলাইমান সহৎসাহে বলল, আরে আপু, এটা হচ্ছে ভূত.com-এর। এখানে মানুষ তাদের জীবনের বা তাদের পরিচিত কারোর জীবনে ঘটে যাওয়া কোনো ভয়ঙ্কর বিভৎস পৈশাচিক ঘটনা শেয়ার করে, এবং সেই সমস্ত ঘটনা ভয়ঙ্কর আবহে আমাদের রাসেল ভাই অনন্য অনবদ্যভাবে উপস্থাপন করেন। তুমি শুনবা? আপু আবারও কেমন যেন মুষড়ে পড়ল। সুলাইমান চিন্তিত হয়ে কিছু জিজ্ঞেস করবে তার আগেই সিনথিয়া আপু অদূরে বিলের পানিতে ফুটে থাকা শাপলা ফুলের জঙ্গলের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎই বলে উঠল, আচ্ছা ভাই, আমার কাছে একটা ঘটনা আছে, ভূত.com-এ শেয়ার করি? সুলাইমান রীতিমতো চমকে উঠে আগ্রহের সাথে বলে, আরে এ তো পুরো অস্থির ব্যাপার, বলো বলো। সিনথিয়া বলতে শুরু করে, আমার বান্ধবী শবনম জাহান লেখাপড়ায় অসম্ভব ভালো, বাসায় টানাপোড়েনের সংসার, তাই লেখাপড়ার পাশাপাশি স্বনির্ভর হবার আশায় একটি পার্ট টাইম জব করে। সময়টা 2018। তখন আমরা সবাই অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। শবনম ঢাকার কল্যাণপুরের একটা স্বনামধন্য হাসপাতালে জব পায়। যদিও তখন সেই অদ্ভুত জবের জন্য আমি প্রথম থেকে আপত্তি করেছিলাম। তার কাজটি ছিল রাতে মর্গের সামনে বসে পাহারা দেওয়া। যদিও পুরুষ মহিলা মিলিয়ে 2-3 জনের গ্রুপ করে এই ডিউটি চলত, তবুও ব্যাপারটা আমার কাছে কেমন যেন লেগেছিল। দিনে কলেজ করত আর রাতে ডিউটি করত। তার ডিউটির সময় ছিল রাত 10টা থেকে ফজরের আজান পর্যন্ত। প্রথম দিকে সবকিছু ঠিকঠাক যাচ্ছিল। বেশ কিছুদিন কেটে যায়। দেখতে দেখতে 2019 চলে আসে। একদিন হঠাৎ করে লক্ষ্য করলাম শবনম কলেজে আসছে না। একদিন দুদিন করে প্রায় 2 সপ্তাহ কেটে যায়। ফোনেও পাওয়া যায় না তাকে। তাই এক বিকেলে ঠিক করি ওদের বাসায় যাব। যেই ভাবা সেই কাজ। বাসার কলিং বেল টিপতেই খানিক বাদে দরজা খুলে কাকিমা আমাকে দেখে রীতিমতো কেঁদেই ফেললেন। তারপর ভেতরে গিয়ে শবনম ঘরে আছে বলতে চিন্তিত মুখে ওর ঘরে প্রবেশ করতেই চমকে যায়। কোথায় সেই লাস্যময়ী অপরূপা সদ্য যৌবনা কিশোরী, যার পেছনে কলেজের প্রায় সব ছেলেই মুগ্ধ হতো। দেখি রোগা জীর্ণ শীর্ণকায় একটি মেয়ে নিথর পাথরের মতো চুপচাপ বসে ম্লান মুখে জানালার দিকে তাকিয়ে আছে। 2-3 বার ডাকার পর হঠাৎ চমকে উঠে পেছন ফিরে কয়েক মুহূর্ত দেখে উঠে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। তারপর কি হয়েছে জানতে চাইলে আচমকাই আমার চেনা সেই দৃঢ় সাহসী বান্ধবীটা ভয়ে গুটিসুটি হয়ে কাঁপতে কাঁপতে বলে যে দিন 15 আগের কথা। প্রতিদিনের মতো সেই দিনও ডিউটিতে সময় মতো পৌঁছে যায়। গিয়ে আগের শিফটে থাকা আপুর কাছ থেকে সে রাতের কাজ বুঝে নিয়ে মোবাইলে গান শুনতে শুনতে মর্গের দরজার সামনে রাখা চেয়ারে বসে সবে একটু ঝিমাচ্ছিল, ঠিক তখনই ঘটে যায় অতি প্রাকৃতিক
পৈশাচিক ঘটনা, কেউ নাকি ওর কাছে বারবার পানি চায়। সেই বিভৎস ঘটনার ভয়ঙ্কর অনুভূতিগুলো শেয়ার করতে করতে ভয়ে আতঙ্কে মাঝে মাঝে কেঁপে কেঁপে উঠে থমকে যাচ্ছিল শবনম। আমি অভয় দিয়ে বললাম, ভয় পাস না, আমাকে খুলে বল সমস্তটা। শবনম কাঁপতে কাঁপতে বলতে শুরু করে। মাথা ঘুরে পড়ে যাবার পর আর কিছু মনে ছিল না। জ্ঞান যখন ফিরে দেখি আমি আমার নিজের বিছানায় শুয়ে আছি, পাশে মা, বাবা, ছোট ভাই সবাই চিন্তিত অবস্থায় বসে। সেই বিষণ্ণ থমথমে পরিবেশটা কাটিয়ে মা মাথায় হাত বুলিয়ে বলল, তোর কি হয়েছে মা? রাতে তোর সহকর্মীরা মর্গের দিক থেকে একটি অস্বাভাবিক চিৎকার শুনে ছুটে গিয়ে দেখে দরজা হা করে খোলা, তুই আশেপাশে কোথাও নেই। ভেতরে ঢুকতেই তারা অবাক হয়ে যায়, দেখে তুই নাকি মেঝেতে পড়ে আছিস। তখন ওরাই আমাদের ফোন করে, তারপর তোকে বাসায় নিয়ে আসে। বলতো মা, কি হয়েছিল? আমি ক্লাস থেকে একটু পানি খেয়ে সেই রাতের সব ঘটনা খুলে বললাম। বাবার সঙ্গে সঙ্গে সূরা আয়াত পড়ে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে উঠলেন, এত রাতে তোর মর্গে থাকা ঠিক হয়নি। এই পৃথিবীতে অনেক কিছুই আছে যা সময় মতো বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না। এসব কিছু ভুলে যা মা। আল্লাহর রহমতে তুই যে এখনো ভালো আছিস, এটাই অনেক। বাড়িওয়ালা কাকাও পাশে দাঁড়িয়েছিলেন, আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে এবং মহান আল্লাহ তাআলার উপরে ভরসা রাখতে বলে চলে যান। মা একটু স্যুপ খাইয়ে দেয়, তারপর আমাকে আরো একটু আরাম করতে বলে একে একে সবাই চলে যায়। আমিও মনকে শক্ত করে গতকালের সেই পৈশাচিকতাকে একটি দুঃস্বপ্ন বলে উড়িয়ে খোলা জানালা দিয়ে স্নিগ্ধ প্রকৃতি দেখতে লাগলাম। কিন্তু তখনও কি জানতাম পৈশাচিকতার সবে শুরু। সেই ঘটনার পরে আমি হসপিটালের কাজটি ছেড়ে দেই। এরপর দিন তিনেক সবকিছু ঠিকঠাক ছিল, সবকিছু ধীরে ধীরে ভোলার চেষ্টা করছিলাম। কিন্তু চতুর্থ দিনের দিন ঘটে যায় আবারও এক পৈশাচিক ভয়ঙ্কর ঘটনা। আমি প্রতিদিনের মতো রাতের খাবার শেষ করে রুমে গিয়ে একটু মোবাইল দেখছিলাম। সে সময় হঠাৎই রুমের জানালা থেকে একটা খটখট আওয়াজ কানে আসলো। মুখ ফিরিয়ে জানালার দিকে তাকাতেই আমার সমস্ত শরীরটা ঝাঁকুনি দিয়ে অস্বাভাবিক আতঙ্কে কাঁপতে লাগলো। দেখি জানালার বাইরে একটি বিভৎস পৈশাচিক ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। জ্বলন্ত চোখ ব্যতীত সেই ছায়া মূর্তির আর কিছুই দেখা যায় না। এমন সময় হঠাৎই এক ভয়ঙ্কর অদৃশ্য হাত যেন সজোরে আমার গলাটি টিপে ধরে। ছটফট করছিলাম চিৎকার করার জন্য, কিন্তু শত চেষ্টাতেও পারছিলাম না। সেই অতি প্রাকৃতিক পৈশাচিক চাপে আমার চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসার উপক্রম। সেই অসহনীয় কষ্ট সহ্য করতে না পেরে মুখের জিহ্বা বেশ কয়েক ইঞ্চি বেরিয়ে যায়। হয়তো সেই বুঝি মৃত্যুর আগের শেষ মুহূর্ত। তাই মনের মধ্যে অবশিষ্ট আশাটুকুকে একত্রে করে সূরা পড়ার চেষ্টা করতেই সঙ্গে সঙ্গে বিদ্যুতের মতো সেই অদৃশ্য হাত আমাকে বিছানায় কয়েক ইঞ্চি তুলে ফের আছাড় মেরে থেমে যায় এবং তৎক্ষণাৎ সেই বিভৎস ছায়া মূর্তিটিও অদৃশ্য হয়ে যায়। আমি হঠাৎ করে চমকে উঠি। তবে কি এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম? যা ঘটেছে তার সবই কি স্বপ্নই? মোবাইলের দিকে তাকাতেই হঠাৎই বুকের ভেতরটা ছ্যাক করে ওঠে। মোবাইলের সময় দেখায় 3:15। তার মানে আমি হয়তো মোবাইল চালাতে চালাতে ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু তা কি করে সম্ভব? আমার তখনও মনে হচ্ছিল আমি জেগেই ছিলাম এবং কয়েক মুহূর্ত আগে আমার সাথে সেই পৈশাচিক ঘটনাটি ঘটে গেছে। মনের ভেতরটা তখন নানা রকম প্রশ্নের ঝড়ে উত্তাল। ঠিক সেই সময় হঠাৎই একটা বিশ্রী গন্ধ আমার নাকে এসে নাক বন্ধ হবার উপক্রম। জানালা দিয়ে রুমে আসা রাস্তার ল্যাম্প পোস্টের আলোয় হঠাৎই নজর যায় রুমের কোনায়। এ কি? ওটা কে? ওটা কি? সঙ্গে সঙ্গে মনে মনে বলে উঠলাম, দেখি কালো অভাবের ন্যায় কিছু একটা দাঁড়িয়ে। প্রথমে ওটাকে কোনো কিছু ছায়া মনে করেছিলাম, কিন্তু আমার ধারণাকে ভেঙে দুমড়ে মুচড়ে দিয়ে হঠাৎই সেই ছায়া আমার দিকে এগিয়ে আসতে থাকে। শরীরের প্রতিটি রক্তবিন্দু ভয়ে আতঙ্কে জমে হিম হয়ে আসে। সেই বিভৎস পৈশাচিক অবয়বটি যত আমার দিকে এগোচ্ছে দুর্গন্ধটি তত বেশি তীব্র হচ্ছে। আমি চিৎকার দিতে চাচ্ছিলাম, কিন্তু আমার মুখ দিয়ে একটা শব্দ বের হচ্ছে না। মুখের ঠিক সামনে আসতেই আতঙ্কে চমকে উঠি। বুঝতে পারলাম, আরে কোথায় অবয়ব? এটা তো সেই রাতে দেখা সেই লাশটি। এই বিভৎস পৈশাচিকতা আমি আর সহ্য করতে পারছিলাম না। আমার সমস্ত শরীরটা তখন জমে কাঠ হয়ে গেছে। পানি খাই না অনেকদিন, এই বলে
একটি ভয়ঙ্কর পৈশাচিক হাসি দিয়ে ওঠে। তারপর কি হয়েছিল আমার কিছু মনে নেই। সকালে উঠে দেখি আমি আমার রুমেই শুয়ে আছি। গলার কাছে ভীষণ ব্যথা অনুভব করলাম। বিছানা থেকে উঠে ফ্রেশ হতে গিয়ে দেখি গলার কাছে হালকা দাগ। সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে উঠি। চিৎকার শুনে মা ছুটে আসেন রুমে। কি হলো, এরকম চিৎকার করে উঠলি কেন? মা আতঙ্কে বিস্মৃত হয়ে জানতে চান। গত রাতের সেই বিভীষিকাময় পরিস্থিতির কথা খুলে বলতে মা বলে, সবই নাকি আমার মনের ভুল। আমাকে একটু কম চিন্তা করতে বলে রুম থেকে বেরিয়ে যায়। বুঝলাম এভাবে বাসায় বসে থাকলে কিচ্ছু হবে না। তাই গরম গরম পরোটা নাস্তা করে কাউকে কিছু না বলে বেরিয়ে পড়লাম আবারও হসপিটালের উদ্দেশ্যে। লাশটির বিষয়ে সমস্ত তথ্য জোগাড় করতে হবে। সেখানে পৌঁছে মর্গের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে লাশটির ব্যাপারে জিজ্ঞেস করতে উনি জানান যে এই মাসের শুরুর দিকে লাশটিকে ওই মর্গে আনা হয়। ছেলেটির বয়স 22 বছর, বাসা কুষ্টিয়ায়। ছেলেটি নাকি তার বান্ধবীর কাছ থেকে সম্পর্ক ভাঙার আঘাত সহ্য করতে না পেরে আত্মঘাতী হয়। এর থেকে বেশি আর কিছুই সে জানে না। সব কথা শুনে দুঃখে বিষণ্ণ মুখে বাসায় ফিরি। এই বলে স্বপ্নম থামে। এরপর বছরখানেক তেমন কিছু হয়নি, সবকিছু ঠিকঠাক চলছিল। স্বপ্নম ধীরে ধীরে কলেজে আসা শুরু করে। এরই মধ্যে 2020-এ করোনার লকডাউন শুরু হয়। ফলে আমাদের সাক্ষাৎ সেভাবে আর হয় না। ওরা তো লকডাউনের সমস্যার জন্য কোন রকমে ওদের গ্রামের বাড়ি চলে যায়। ফলে খারাপ নেটওয়ার্কের জন্য যোগাযোগও প্রায় বন্ধ হয়ে যায়। এই বলে সিনথিয়া থেমে আবারও মন মরা হয়ে বিলের পানির দিকে চুপচাপ তাকিয়ে থাকে। সোলাইমান রোমহর্ষক ঘটনার মাঝে আপুকে থামতে দেখে কেই হারিয়ে যাওয়ায় ভয়ে পুনরায় জোরাজুরি করে ঘটনার বাকি অংশটুকু শুনতে চায়। সিনথিয়া কয়েক মুহূর্ত চুপ থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও বলতে শুরু করে, মাঝে মাঝে চেষ্টা করতাম যোগাযোগ করার, জানিস তো, কিন্তু কোনোভাবেই পারিনি। দেখতে দেখতে আরো একটা বছর কেটে গেল। লকডাউনও তখন প্রায় শিথিল। এই করোনাকালে অনলাইনে পড়াশোনার একেবারে বেহাল অবস্থা। এত কিছুর মাঝেও স্বপ্নমের কথা মনে পড়লেই মনটা খারাপ হয়ে যেত। ওর গ্রামের নেটওয়ার্কের যা অবস্থা, অনলাইনে পড়াশোনা যে একেবারে শিখে উঠবে সে বিষয়ে কোনো সন্দেহই নেই। অথচ ওর মতো এরকম একজন মেধাবী ছাত্রী কি জানি কি করেছে। 2021-এর শেষের দিক, এতদিন পর কলেজটা সবে খুলেছে। কিছু বিধিনিষেধ মেনে কলেজে গিয়ে একে একে সব সহপাঠীদের সঙ্গে দেখা হলেও দেখলাম স্বপ্নম আসেনি। দেখতে দেখতে এক সপ্তাহ কেটে গেল, কিন্তু স্বপ্নম না আসায় মনটা ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েছে। কোন রকমে স্বপ্নমের গ্রামের বাড়ির ঠিকানা জোগাড় করে একদিন সকাল সকাল চলে যাই। বাস থেকে স্বপ্নমের গ্রামের বাস স্টপে যখন নামলাম তখন 10:15টার মতো বাজে। নাম ও চেহারার বিবরণ দিয়ে কিছু মানুষকে জিজ্ঞেস করতে তারা আমতা আমতা করে থতমত খেয়ে রাস্তা দেখিয়ে দেওয়ার পর ঠাহর করে যতক্ষণে স্বপ্নমের বাড়ি পৌঁছালাম ততক্ষণে বেলা মধ্যাহ্নের অভিমুখে। টিনের এক চালা ঘরখানা বেশ অদ্ভুত দেখাচ্ছিল। চারপাশটা ঝোপঝাড় জঙ্গলে ঘেরা, যার এক পাশে ঘন বাঁশবন যেন নিঃশব্দে অচেনা বিভীষিকাময় রহস্য আগলে বসে আছে। অপর পাশে একটি ছোট পুকুর ও নানা রকম আম কাঁঠাল ফলের গাছ দিয়ে ঘেরা। গ্রাম থেকে একটু বাইরের দিকে বলেই বোধহয় পরিবেশটা খানিকটা থমথমে নিরিবিলি লাগছিল। আমি স্বপ্নমের নাম ধরে কয়েকবার ডাকতেই কাকিমা বাইরে এসে আমাকে দেখে কয়েক মুহূর্ত থমকে দাঁড়িয়ে যান। তারপর আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। আমি কি হয়েছে, স্বপ্নম কোথায় জানতে চাইলে কাকিমা আমাকে বারান্দার চেয়ারে বসিয়ে চোখের পানি মুছতে লাগলেন। সেদিনের পর থেকে রাতে মাঝে মধ্যে একটু আধটু ভয় পেলেও আর তেমন কিছু ঘটেনি। এরপর লকডাউন পড়ে যেতে আমরা গ্রামে চলে আসি। গ্রামেও বেশ কিছুদিন কোনো সমস্যা হয়নি। একদিন হঠাৎ সকালে লক্ষ্য করলাম বেলা হবার সত্ত্বেও স্বপ্নম ঘুম থেকে উঠছে না। দেখতে দেখতে 10টা বেজে যাওয়ার পরও যখন ও ঘর থেকে বেরোলো না তখন মনটা কেমন যেন কু ডাকলো। ডাকাডাকি সত্ত্বেও কোনো উত্তর না পেয়ে আতঙ্কে দুশ্চিন্তায় কি করব বুঝে উঠতে পারছিলাম না। তখন আব্বুও বাজারে গেছে, ছেলেটাও পাড়ায় খেলতে বেরিয়ে গেছে। ঘরে কিছুটা দূরে মইনুলের বাসায় গিয়ে তাকে ডেকে আনি। মইনুল এসে কোন রকমে দরজাটা ভাঙার পর ঘরের ভেতর আলো প্রবেশ করতেই আচমকা একটা বিকট চিৎকার ভেসে এলো। ভয়ে আমার গা শিরশির করে উঠল। সেই বৃহৎস পৈশাচিকতায় বুকের ধরফরানিটা কয়েকশো গুণ বেড়ে গেছে। মইনুল আতঙ্কে কাঠ হয়ে দরজার মুখে দাঁড়িয়েছিল। দেখি স্বপ্নম ঘরের এক কোনায় বসে ছুরি দিয়ে কি জানি লিখছে। ওর চোখ দুটো যেন আগুনের গোলা, শরীরটা যেন এক রাতেই চিকন হয়ে গেছে। দেখে মনে হয় অনেকদিন ঘুমায়নি। আমাদের দেখে বুক কাঁপানো একটা হাসি দিয়ে ফিনফিনে গলায় বলল, আম্মা, আমাকে একটু পানি দাও।
জোর পিপাসা লেগেছে। মহিলার কাঁপতে কাঁপতে বলল, ভাবি, এটা কোনো সাধারণ বিষয় নয়, আপনি বরং একটা ভালো হুজুর ডাকেন। এই বলে আতঙ্কে দৌড়ে পালিয়ে যায়। ততক্ষণে ওর আব্বু ফিরে এসেছেন। সমস্ত ঘটনা শুনে এবং শবনমের অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন। খানিক বাদে শবনমকে ঘরে আটকে ওর আব্বু পাশের গ্রাম থেকে একজন হুজুরকে নিয়ে আসেন। হুজুর বাসায় পা রেখেই বলেন, বাতাসে বিশ্রী আসছে পচা দুর্গন্ধ, এখানে ভীষণ একটা খারাপ প্রকৃতির জিন আস্তানা গেড়েছে। আমরা অবাক হয়ে শুনছিলাম, অথচ কেউ সেই মুহূর্তে এরকম দুর্গন্ধটা টের পায়নি। তারপর হুজুরের কথা মতো মেঝেতে একটা জায়নামাজ বিছিয়ে শবনমকে নিয়ে এসে বসাতেই হঠাৎই ও আবারও সেই ভয়ঙ্কর বিভৎস গা ছমছমে পৈশাচিক গলায় বলে ওঠে, কি হুজুর, তুই এই জায়গায় কি করিস? তুই ওকে আমার থেকে আলাদা করতে পারবি না, না? ওকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না, আমি ওর সাথেই থাকবো। যা যা। এরপর হুজুর দোয়া পড়া শুরু করে, কিন্তু হুজুরের দোয়ায় কিছুই হয় না। ও সেই বিভৎস পৈশাচিক কণ্ঠে গর্জন করতে থাকে। খানিক বাদে হুজুর ও শবনমের ভেতর থাকা সেই পিশাচটি কি সব অজানা ভাষায় কথা বলে, যা আমরা কিছুই বুঝতে পারছিলাম না। ওইভাবে বেশ কিছুক্ষণ কথোপকথন চলার পর হুজুর বললেন ওকে ঘরে নিয়ে যেতে। শবনমকে ঘরে রেখে আসার পর বারান্দায় আসতে দেখলাম হুজুর শুকনো মুখে শবনমের আব্বুকে বলছেন, আমাকে মাফ করে দিন, আমার দ্বারা এই শয়তানকে তাড়ানো সম্ভব না। আসলে সেদিন যে লাশটিকে শবনম দেখেছিল তার সাথে ঠিক কালীন জিন ছিল, এবং যেদিন ওই রনি ছেলেটি আত্মহত্যা করে সেদিন ছিল লঘু অমাবস্যা। ফলে ওর কালীন জিনটি আরো শক্তিশালী হয়ে ওঠে এবং তার নজর পড়ে শবনমের ওপর। ও শবনমকে নিয়ে যাবেই। আমাকে মাফ করে দিন। আমরা বিষণ্ণ মুখে কিছু বলবো তার আগে হুজুর তার পারিশ্রমিক না নিয়ে চলে যান। এরপর অনেক কবিরাজ দেখিয়েছি, কোনো লাভ হয়নি, কাজ হয়নি। একদিন রাতে বাইরে যাওয়ার জন্য উঠেছি, হঠাৎ করেই শবনমের ঘর থেকে হাড় চিবানোর কর্মর কর্মর একটা শব্দ আসতে লাগলো। আমরা সবাই আতঙ্কে চমকে উঠি। ভয়ে ভয়ে পা টিপে গিয়ে ওর ঘরের দরজাটা খুলতে আতঙ্কে শিউরে উঠে চিৎকার দিতে গিয়েও পারি না, পাথরের মতো শক্ত হয়ে যায়। শবনম খাওয়া থামিয়ে আস্তে আস্তে মাথাটা তুলে আমার দিকে তাকানোর সঙ্গে সঙ্গেই একটা সাংঘাতিক ঘটনা ঘটে যায়। আমি অলৌকিক কিছুর সাথে ধাক্কা খেয়ে 4-5 হাত দূরে ছিটকে পড়ি। দেখি কোথায় শবনম, এই যেন সাক্ষাৎ নরপিশাচ একটি মুরগিকে আস্ত ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তার ফলে দাঁত দিয়ে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে, চোখে মুখে রক্তের ছিটে ফোটা। শবনমের আব্বু আমার পড়ে যাওয়ার শব্দ শুনে ছুটে এসে সেই বিভৎস দৃশ্য দেখে থম মেরে যান। কয়েক মুহূর্ত পর হুজুরের দেয়া পানি পড়া নিয়ে এসে ছিটিয়ে দিতে দিতে কর্কশ কণ্ঠে একটা ভয়ঙ্কর চিৎকার দিয়ে শবনম অজ্ঞান হয়ে যায়। সেই থেকে আমরা ওকে সারাক্ষণ ঘরে বন্ধ করে রাখার সিদ্ধান্ত নেই। ওর ছোট ভাইটাও সারাক্ষণ ভয়ে ভয়ে থাকে এই সমস্ত কাণ্ড দেখে। তারপর থেকে নানা কবিরাজ দেখিয়েও যখন কোনো কাজ হয় না, আমরা প্রায় সব আশা ছেড়ে দিই। দিন 15 আগের কথা, রাতে ওকে খাবার দিতে গিয়ে দেখি ঘরে কেউ নেই, অথচ দরজা বাইরে থেকে আটকানো ছিল। তাহলে ও গেল কোথায়? এদিক ওদিক দেখছি, এমন সময় আচমকাই টিনের চালের ওপর মর্মর শব্দ উঠছে। মনে হচ্ছে কেউ হাঁটছে। সেটা আগে খেয়ে ওর আব্বুর কাছে ঘুমাচ্ছিল, তাই ওদের আর না ডেকে টর্চ লাইটটা হাতে নিয়ে বাইরে বেরিয়ে আসি। বাইরে আসতে দেখলাম আশ্চর্যজনক ভাবে ঝিঝি পোকার ডাক বন্ধ হয়ে গেল। কয়েক মুহূর্তের অতল নিস্তব্ধতা। খানিক বাদে চালের ওপর থেকে একটা অদ্ভুত ফ্যাঁস ফেঁসে গলার আওয়াজ ভেসে এলো। ভাষাগুলো বোঝা যাচ্ছিল না। চারিদিকে জমাট অন্ধকারটা যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। টর্চের আলোটা সেদিকে ফেলতেই আমি আঁতকে উঠি। পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছিল। আমি আর সহ্য করতে না পেরে চিৎকার করে উঠি। শবনম আস্তে আস্তে ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকায়। সে কি বিভৎস পৈশাচিক দৃশ্য! সমগ্র শরীরে কাঁটা ছেঁড়ার দাগ, ছেঁড়া ফাটা একটা সালোয়ার পরে আছে সে। জ্বলন্ত চোখে আমার দিকে তাকিয়ে একটা পৈশাচিক হাসি দিয়ে পাশের বাঁশ জঙ্গলে লাফ দেয়। এদিকে শবনমের আব্বু ঘর থেকে বেরিয়ে এসেছেন। সঙ্গে সঙ্গে আমরা আতঙ্কে চিৎকার করে পাগলের মতো বাঁশ জঙ্গলের দিকে ছুটে যাই। গিয়ে দেখি বাঁশ ঝাড়ের নিচে কাটা ছেঁড়া শরীরে অজ্ঞান অবস্থায় পড়ে আছে সে। তারপর আমরা ধরাধরি করে ওকে ঘরে নিয়ে আসি। এরপর থেকে বাধ্য হয়ে শবনমকে শিকল দিয়ে বেঁধে রাখি। আমাদের জীবনটা যেন জাহান নামে পরিণত হয়েছে। এই বলে হেমে কাকিমা আবারও কেঁদে ফেললেন। সমস্ত কথা শুনে দুঃখে মন মরা হয়ে শবনমের ঘরে গিয়ে যা দেখি তা নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না।
আতঙ্কে শিউরে উঠি, দেখি আমার বান্ধবী আর মানুষ নেই, সাক্ষাৎ শয়তানে পরিণত হয়েছে। ওর চোখ তো লাল টকটকে, সারা গায়ে ছোপ ছোপ লাল দাগ, সমস্ত ঘরটা থেকে বাজে দুর্গন্ধ আসছে। শবনম একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। ওর এই দশা দেখতে পারছিলাম না, তাড়াতাড়ি বেরিয়ে আসি। এরপর কাকিমার অনেক ধরাধরিতে কোন রকমে দুপুরের খাওয়া শেষ করে যতক্ষণে বাস স্টপে এসে বাসে উঠলাম, ততক্ষণে উদাসীন দুপুরের সূর্য বিকেলের টানে পশ্চিমে ঢলতে ব্যস্ত। আস্তে আস্তে বাসটা ছুটে চলল ব্যস্ততাময় ঢাকার জনসমুদ্রের দিকে। পেছনে একরাশ গ্লানি নিয়ে নীরবে শবনমের মর্মান্তিকতা বুকে জড়িয়ে সেই গ্রামখানা ধীরে ধীরে সবুজ রেখায় মিলিয়ে যেতে লাগলো। বিষণ্ণ মুখে ভেজা চোখের কোণটা মুছে আল্লাহর নাম নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বাসের জানালা থেকে মুখটা সরিয়ে নিয়ে সিটে একটু হেলান দিয়ে বসলাম। এই বলে সিনথিয়া থামলো। দুঃখে কষ্টে ভেতরটা মোচড় দিয়ে উঠল সুলাইমানের। কয়েক মুহূর্ত দুজনে চুপচাপ বিলের পানির দিকে তাকিয়ে থাকলো। হঠাৎই একটা নাম না জানা পাখির ডাকে হুঁশ ফিরে সুলাইমান আপুকে ডেকে উঠল। আচ্ছা আপু, শবনম আপু এখন কেমন আছেন? সিনথিয়া শুকনো মুখে একটা দীর্ঘ শ্বাস ফেলে জানি না বলে মাজা ছেড়ে উঠে তাকে নিয়ে বাসায় ফেরার উদ্দেশ্যে হাঁটতে লাগলো। এরপর আরো কয়েকদিন সেখান থেকে সিনথিয়া ঢাকায় ফেরে। মাসখানেক কেটে যায়। শবনমের হৃদয় বিদারক ঘটনাটি সুলাইমানের মনে ভীষণভাবে দাগ কেটে গিয়েছিল। সে ভুলতে পারেনি শবনমকে। একদিন সিনথিয়া ফোন করলে রীতিমতো মায়ের কাছ থেকে ফোনটা ছিনিয়ে নিয়ে সুলাইমান সিনথিয়াকে জিজ্ঞেস করে শবনমের কথা। সিনথিয়া বলে, আসলে শবনমের গ্রামের নেটওয়ার্ক তো তেমন ঠিকঠাক নেই, তবুও প্রায় খবর নেওয়ার জন্য ফোন ট্রাই করতাম, যদিও কখনো লেগে যায়। সেভাবেই পরশু সন্ধ্যার দিকে কোন রকমের ফোনটা লেগে যায়। গলা শুনে বুঝতে পারি কাকিমা। আমি শবনমের কথা জিজ্ঞেস করতে কাকিমা কান্নায় ভেঙে পড়েন। কি হয়েছে জানতে চাইলে সব শেষ বলে কাঁদতে কাঁদতে ফোনটা কেটে দেন। এই বলে সিনথিয়াও কান্নায় ভেঙে পড়ে। এরপর ফোনটা কেটে দেয়। ফোনটা কাটার পর বেশ কিছুক্ষণ সুলাইমান करने का मुझको शौक है बड़ा, समीटेगा मुझको तू बता जरा।